লিঙ্ক করাটা এই জায়গা থেকে আমাদের লিঙ্ক করতে একটু সময় বেশি না, আমাদের সময় বেশি লাগে কারণ আমাদের যে ম্যাচুরিটি লেভেলটা চলে আসে একেবারে ছোটবেলা থেকে যেভাবে শিখে আসছি। দেখেন এখন ওই আমার মেয়েটা বিকারুনিসা স্কুলে পড়ে, তো বিকারুনিসা স্কুলে পড়ে, ওর বিকারুনিসা স্কুল বাসা কিন্তু বিকারুনিসার সামনে, ক্লাসে এখনো কিন্তু 60% বেশি অ্যাটেন্ডেন্স নাই, অনলাইনে ক্লাস 60%-এর ভিতরে অ্যাটেন্ডেন্স দিয়ে বেশিরভাগই আমার বসে থাকতে হয় সামনে, নাহলে আপনার ভাবি বসে থাকে, না হলে কি হয় সে একদিক থেকে আর দিকে চলে যায়। কিন্তু আসলে এই এডুকেশনটা আমেরিকান এডুকেশন বা অন্য জায়গা থেকে এতটা বেশি, যেটা একটু গ্যাপ যেটা আছে। তো এখানে কথা হলো যে বই একই, কোনো সন্দেহ নেই, বাট বইটা থাকলে আপনি দেখেই যেমন আপনি কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু আমার মনে হয় যে খায়রুল সে তো কেবল এই সিস্টেমে, সে কিন্তু আরেকটু সময় বেশি না, আর কিছু। এখানে আমার কথা হলো এইটি, বই একই, ফর্মুলা একই, একই ভাবে আছে। সো আমরা এইখানে কয়েকটা ফর্মুলা, এই এনপিভি, এখানে আমাদের ফাইন্যান্স যারা পড়েছেন সবাই এনপিভি, আরওআই, আইআরআর, পেব্যাক পিরিয়ড, ডিসিআর, এই জিনিসগুলো আমরা দেখেছি। এক সময় প্রজেক্ট পিএমপি পরীক্ষার জন্য অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আমাদের সময়ও খুব গুরুত্বপূর্ণ ছিল। তারপরে এই 21-এর আগ পর্যন্ত 20 পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে মোটামুটি আমরা ধরে নিতাম যে প্রায় 15টা অঙ্ক থাকে। তো 15টা অঙ্ক দেখা যেত যে এই সমস্ত দিয়েই হয়তো 3-4টা অঙ্ক থাকতো, এর ভিতরেই হয়তো কয়েকটা অঙ্ক। ইদানিং এই অঙ্কটা একটু কমিয়ে দিয়েছে, অঙ্কর বিষয়টা আসলে রাখেনি। তো তারপরও কনসেপ্ট গুলো যেহেতু পিএমবিও কে আছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে কোনো না কোনো ভাবে জড়িত, এটা তো প্রজেক্ট ম্যানেজমেন্টের চেয়েও ক্যাপিটাল ইনভেস্টমেন্টের, এই সমস্ত সকলগুলো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এবং আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে আমাদের ডিপিপির কিন্তু একেবারে অংশ, এনপিভি, আরওআই, তারপরে বিসিআর, এগুলো কিন্তু আমরা ডিপিপিতে একটা ইকোনমিক পার্সপেক্টিভও আমরা ক্যালকুলেশন করি বা উল্লেখ করি, এবং ফিনান্সিয়াল ক্যালকুলেশন, মানে দুটা, ফিনান্সিয়াল পার্সপেক্টিভ, ইকোনমিক পার্সপেক্টিভ, দুইটাই বলি। যদিও আমরা যে প্রজেক্টটা করতেছি এটা টিএপিপি বলে, এইখানে আর অত বেশি গুরুত্ব ওইভাবে দেওয়া হয়নি, ক্যালকুলেশন করা হয়নি। বাট এটা যদি ইনভেস্টমেন্ট প্রজেক্ট হতো তাহলে কিন্তু মাস্ট, ইনভেস্টমেন্ট প্রজেক্টের জন্য এইটা এখন আর ছাড় দিচ্ছে না। আগে একসময় বলতো যে গভর্নমেন্ট প্রজেক্ট সবগুলোতে এগুলো থাকবে না, কিন্তু এখন আস্তে আস্তে এটা গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে। তারপরে এগুলো করতে গিয়ে এখানে আমরা দেখেন এইগুলো যদি একটু যারা মনে করবো যে এর ভিতরে ঢুকবো, আলটিমেটলি ঢুকবো, তো এর ভিতরে যদি এখানে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি গুগলে ওই জায়গাতে চলে যাবেন, ওইখান থেকে বিভিন্ন রকমের এই টার্মিনোলজি গুলো এতই পপুলার এবং এত বেশি বেশি আছে, এর এক একটার উপরে একটা বইও আছে, ডিসকাউন্ট রেটের উপরে বই আছে, সহজ সংক্ষেপ, আপনি যেটা চান। ধরলাম যে ঠিক আছে আমরা একটু ডিসকাউন্ট রেটটা দেখতে চাই, তো ডিসকাউন্ট রেটের দেখেন এই ইনভেস্টোপেডিয়া, ইনভেস্টোপেডিয়া একটু একটু আইডিয়া যারা একটু করতে চান, যাদের একেবারে সায়েন্স ব্যাকগ্রাউন্ড কখনোই করেননি, তারা এইখান থেকে একটু দেখে নেবেন যে একটা যেহেতু টার্মিনোলজি এসছে আস্তে আস্তে কোনটা কোন জায়গায়, এই আরওআই তে কি হয়, যারা মানে কমার্স বা এইগুলোর সাথে একেবারে পরিচয় না, তারা ওই একটু দেখেন, ওই একটু দেখে নেবেন। তারপরে আমরা তো আছি, বাকি যেটা হবে সেটা অফিসে বসেও আমরা করবো বা ক্লাসে বসেও, ইত্যাদি ইত্যাদি। এই রকমের এনপিভির যে ইন্টারপ্রিটেশন, আগে একসময় পরীক্ষার জন্য আমরা খুব গুরুত্ব দিতাম, এখন আর পরীক্ষার জন্য গুরুত্ব দেই না। কারণ এখন আর পরীক্ষাতে আসলে এই টাইপের অঙ্কগুলো আসে না। তো তারপরে এগুলো একটু জানলে নিজের জন্য একটু ভালো লাগে। তো এনপিভি বের করার জন্য একটা ফর্মুলা আছে, আইআরআর এর জন্য একটা ফর্মুলা আছে, পেব্যাক পিরিয়ডের জন্য একটা ফর্মুলা আছে, পিসিআর এর জন্য একটা ফর্মুলা আছে। এটা যদি এই ফর্মুলা গুলো যদি আপনারা যারা শিখতে চাইবেন তাদের জন্য আলাদাভাবে আবার আলোচনা করা যাবে। তো এই হলো মোটামুটি ভাবে গতদিনকার আলোচনা। আমি জানি যে এখন পর্যন্ত আপনারা কেউ এর ভিতরে ঢুকতে পারেননি। আগামী শুক্রবার এবং শনিবার সময় আছে, এই সময়ের ভিতরে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3, এই তিনটাই কিন্তু একটু সময় দিব। আর একটা ভিডিও আমরা দেখিয়েছিলাম, কনফিউশনটা দূর হবে, কি কাজ করতে চাচ্ছি। এটা কিন্তু খুবই রিচ একটা ভিডিও, যতগুলো ভিডিও, এর ভিডিওর কোনো অভাব নাই। রাইট, এইখানে গেলে এখানে কিন্তু আমরা চাইবো যে এটা কিন্তু আপনারা একটু এখন পর্যন্ত দেখতে পারেননি, বাট এটা কিন্তু একটু একটু দেখে নেবেন। তো আজকে আমাদের আলোচনা মূলত চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3, এই দুটা বিষয় একটু আলোচনা করব।
আরেকটা জিনিস ছোট্ট একটু শেয়ার, ওটা পরে করি, অসুবিধা নেই। চ্যাপ্টার 2 এন্ড চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 2 তে হলো আমাদের আলোচনাতে প্রজেক্ট এনভায়রনমেন্ট, এইটা হলো চ্যাপ্টার 2 তে এনভায়রনমেন্ট যে সমস্ত বিষয়গুলো আছে। আর চ্যাপ্টার 3 তে হলো দি রোল অফ দি প্রজেক্ট ম্যানেজার। এইখানে আমাদের এখানে আল্লাহর রহমতে আমরা সবাই মাস্টার ট্রেনার। একেবারে প্রজেক্ট ম্যানেজারের রোল আমি বলতে পারি যে যতগুলো বই বিভিন্ন জায়গায়, এত অল্প ছোট বইয়ের ভিতরে এত সুন্দর জিনিস আপনি একত্র করে সব জায়গা পাওয়া যাবে না। আপনি যখন চিন্তা করবেন যে প্রজেক্ট ম্যানেজারের রোল নিয়ে আপনি একটা ক্লাস যখন কন্ডাক্ট করতেছেন, এইগুলোকে বেস ধরে একটা যদি আমরা পাওয়ার পয়েন্ট তৈরি করে ফেলতে পারি, বা পাওয়ার পয়েন্ট স্ট্যান্ডার্ড পাওয়ার পয়েন্ট আছে, আমাদের এইটাও ব্যবহার করা যাবে, এইটাকে আরো বড় করে নেওয়া যাবে, সেটাও কিন্তু হতে পারে। এটা আমি কি বলছি আপনাদের সবাই কিন্তু বুঝতে পারছেন, যেটা হলো রোল অফ দি প্রজেক্ট ম্যানেজার। এটা মাত্র 12 থেকে 15 পৃষ্ঠা, অত ডিটেইলস আলোচনা করেনি, বাট যে জিনিসটা কি রোল অফ দি প্রজেক্ট ম্যানেজার, এটার উপর একটা বই হতে পারে। তো যাই হোক, আমরা এখন আমরা আশফাকের কাছ থেকে আগে শুনি, তারপরে আলাপ আলোচনা। আমাদের মাসুদ সাহেব আছেন, সেও এইটা যেটা মাসুদ সাহেব যেটা দেখেছেন আমরা যেটা পড়েছি এই একই, কোথাও অসুবিধা নেই। তো আশফাক কি আছেন সিস্টেমে? হ্যাঁ, তো আপনি কি এইটা ইউজ করবেন? আপনি আপনার মতো করে বের করে তারপরে করবেন, আপনি আপনার মতো করেই বের করে নেন। স্যার আশফাক শুরু করুক, আমি একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাচ্ছি আপনার কাছে। সেটা হলো আমি নেটে একটা রিসোর্স দেখতেছিলাম, এখন তো বোধহয় 49। আশফাক একটা মিনিট, এখন তো বোধহয় 49টা হলো আমাদের প্রসেস, তাই না? জি, 49। আচ্ছা, আগে ছিল 47টা। 47টা? আপনি কি 47টা দিয়ে পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, আমি 47টা দিয়ে পরীক্ষা দিয়েছি। আমার কম হয়ে গেছে স্যার তাহলে দুইটা। তারপরে 49টা 5 এর নাকি স্যার? 47টা ছিল 5 এ, পিএমবিও কে 5। ওই দুইটা স্যার শিখাই দেন মাসুদকে, ওই দুইটা যেটা শিখে নেয়। না, আমি ওইটা শেখার জন্য ঢুকছি। এখন একটা ওয়েবসাইটে লিখছে 3টা নতুন প্রসেস যোগ হয়েছে, তাহলে তো 50টা হয়ে যায়, 49টা কিভাবে? না, ওইখানে মডিফাই হচ্ছে কিছু স্যার, যে হিউম্যান রিসোর্সটা যেমন মডিফাই হলে তো সংখ্যা বাড়বে কমবে না? না স্যার, সংখ্যা তো ফিক্স থাকবে। 49 স্যার, 49ই আছে। 49 আছে না? হ্যাঁ হ্যাঁ, 49। তাহলে দুইটা যেটা যোগ হয়েছে স্যার, জি, ওই দুইটা কোনটা বলছিলেন যে ওই দুইটা যোগ? দুইটা একেবারে সহজ ভাবে যদি দেখাই তাহলে এই জায়গা দিয়েই আমি সহজ করে নেন। হ্যাঁ, এই যে এই ইয়েতে, অর্থাৎ এই জায়গার যে দুইটা বলি, এই যে ম্যানেজ প্রজেক্ট নলেজ, এইটা কিন্তু আগে ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা নতুন। হ্যাঁ, এইটা কিন্তু ম্যানেজ প্রজেক্ট নলেজ, এইটা আগে ছিল না। আর একটা হলো, আরেকটা কোনটা ম্যানেজ প্রজেক্ট নলেজ, আরেকটা হলো কন্ডাক্ট প্রকিউরমেন্ট নাকি? ওই যে না, কন্ডাক্ট প্রকিউরমেন্ট এটা ছিল সবসময়। আর আচ্ছা, দুইটা স্যার দেখে নিব, আপনার প্রেজেন্টেশনে আছে দুইটা, তাহলে দেখে নিব। তাহলে এখন টোটাল 49, এটাই লেটেস্ট। 49, এখন 49। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি আশফাক, আমি স্ক্রিনটা শেয়ার করি স্যার আমারটা। জি আপনারটাই শেয়ার। ও তাহলে আমি এটা ক্লোজ করে দেব না? আচ্ছা, লাগবে না স্যার, বন্ধ হয়ে যাবে। জি। স্যার আমাদেরকে এটা হার্ড কপি একটা দেওয়া যায় কিনা স্যার, আমরা যদি স্যার পেমেন্ট করি এই 6th এডিশনের? স্যার কোনটার? এই বইটা 6th এডিশনের? জি স্যার। বইটার কি হার্ড কপি? আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা আমরা করতে পারি। আমরা স্যার যখন ওই যে প্ল্যানিং কমিশনের ওই জিডির একটা প্রজেক্ট থেকে আমরা পিএমপি দেই, তো তারা ওগুলো হার্ড কপি দিছিল। হার্ড কপি দিলে হয় কি, ধরেন টেবিলে বসে আছে, একটু উল্টাইলাম আর কি, চোখের জন্য কমফোর্ট হয় স্যার। সেটা হতে পারে, হার্ড কপি এর একটা ব্যবস্থা। আমরা যদি স্যার সাবস্ক্রাইব করি, এখানে অন্য যারা আছেন আপনারা যদি বলেন, তাহলে স্যার একটু কষ্ট করে যদি আমাদের জন্য ব্যবস্থা করে আর কি। আচ্ছা আচ্ছা, হার্ড কপিটা কিন্তু কাজে লাগবে বেশি, মানে হার্ড কপিতে আপনি একদম তৎক্ষণাৎ উল্টে পুল্টে সামনে পিছনে দেখতে পারেন, যেটা কম্পিউটারে সম্ভব হয় না। এটা ইয়ে কিরকম, এটার প্রাইস তো ভালোই হওয়ার কথা। স্যার প্রাইস যেটা করতে পারি স্যার, আমাদের যেটা আছে স্যার ওটা দিতে পারি, ফটোকপি করে রাখলে। ফটোকপি করে, হ্যাঁ। এইটা স্যার ধরেন আনুমানিক 900-1000 পৃষ্ঠা, কারণ এটার ফটোকপি করতে কত লাগবে ওই টাকাটা দিয়ে দিব। 976 পৃষ্ঠা এটা। হ্যাঁ,
973 পৃষ্ঠা পুরোটা মিলিয়ে। তো এই বইটা একেবারে নীল খেতে পাওয়া যায় হলো 300 টাকায়। 300 টাকায় না? 300 টাকা, 300 টাকা বা 400 টাকা এরকমের, 300 বা 400 টাকা। আর ওই নীলক্ষেতে যেটা পাওয়া যায় ওইটা আসলে আমরা নিতে চাই না, কারণ আমাদের খুব সুন্দর, আমার কাছে একেবারে আলাদা করে এটা বাইন্ডিং করা। তো সেরকম করে আমরা এখানেও করতে পারি, আমরা কপি করে। এইটাই তো ভালো হয়, আপনার কাছে যেটা আছে ওইটা পেলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওইটা শেয়ার করা যাবে। ঠিক আছে স্যার, তাহলে আমি আছি স্যার, আমার নামটা 2 নম্বরে রাখেন স্যার, ঠিক আছে, আজিজ তাহের স্যার তো 1 নম্বরে থাকবে। ঠিক আছে। আরেকটা হতে পারে চ্যাপ্টার ওয়াইজও কিন্তু হতে পারে, এক বইয়ের ভিতরে 1000 পৃষ্ঠা না দেখে আমরা এক একটা চ্যাপ্টার ওয়াইজ করলাম। তো আমি যেভাবে পড়তাম আগে, ওই এক একটা চ্যাপ্টার ওই গাড়ির ভিতরে সবসময় থাকতো, যখন যে চ্যাপ্টার গাড়িতে বসেই পড়ে ফেলতাম। আপনার তো বাসা যে পরিমাণ, ওতে যে দূরত্ব লাগে, এইটাও বুদ্ধি খারাপ না স্যার, তাহলে সবার মতামত জেনে নিয়ে মানে বইটা হার্ড কপিটা পেলে আসলে পড়ার জন্য হার্ড কপিটা স্যার আরাম হয়। রাইট, সেটা গাড়িতে বসে পড়াটাই হলো। আমার মনে হচ্ছে যে আমরা যে 3টা চ্যাপ্টার এখন করতেছি, এই 3টা দিয়ে একটা বই আমরা করি, এরকম যদি করা যায়। তাহলে খন্ডে খন্ডে 2-3টা খন্ডে এই রকমের করাটাই ভালো। 3টা চ্যাপ্টার মিলে একটা মানে চ্যাপ্টারের সাইজ অনুযায়ী যেন 4টা বা 5টা ভলিউমে যেন আমাদের এটা পুরোটা শেষ হয়ে যায়। এটা ভালো প্রস্তাব স্যার, তাহলে এরকম 3-4টা পার্টে স্যার একটু বইটা আপনি যদি স্যার কষ্টটা করেন। স্যার গাছু স্যার আকনুর বলতেছি। জি আকনুর বলেন। স্যার 6th এডিশন আর 7th এডিশন, 6th এডিশনের বই তো আমার কাছে আছে, তাহলে কি 7th এডিশন লাগবে নাকি? 7th এডিশন আমাদের এই পরীক্ষার জন্য লাগবে না। আপনি একটা জিনিস হলো যে আমাদের ইয়ের জন্য ডিসেম্বর পর্যন্ত একেবারে ওরা ঘোষণাই করে দিয়েছে যে ডিসেম্বর পর্যন্ত আমার এই বইয়ের উপর, ডিসেম্বরের পরে 7th এডিশন সরাসরি ওইভাবে আর কোনোটাই লাগবে না। এই 7th এডিশন আর 6th এডিশন দুটাই রেফারেন্স বুক হিসেবে থাকবে। তারপরেও 7th এডিশনও আমার মনে হয় যে করে নিতে হবে। 7th এডিশনও তো আমি এখানে সফট কপি আপনাদেরকে দিয়েছি, সফট কপি আছে, সফট কপি আস্তে আস্তে করবো। এইগুলো বইটা এইগুলো করার কোনো বিষয় না, এগুলো ছোট বিষয়। ঠিক আছে স্যার। জি ঠিক আছে, ওকে আশফাক শুরু করে দেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছেন, আশা করি সুস্থ আছেন। তো আমি শুরু করতেছি। স্যারের কালকে ফার্স্ট চ্যাপ্টারটা মনে হয় খুবই কম্প্রিহেনসিভ এবং ডিটেইল ডিসকাশন করেছেন। তো আজকে যে এই চ্যাপ্টার, যে দুটো চ্যাপ্টার আমরা পড়বো, একটা হলো প্রজেক্ট এনভায়রনমেন্ট আর একটা হলো প্রজেক্ট ম্যানেজার রোল। তো এই দুইটা আসলে আমাদের মানে রেগুলার কাজের সাথেই খুব জড়িত, সো খুব কঠিন কিছু না, এবং এটা খুব ইন্টারেক্টিভ হইলেই আমার মনে হয় খুব ভালো হবে, যে নিজেদের মধ্যে ডিসকাস করে নিলে দেখা যাবে যে খুব ইজিলি মনে থাকবে। তো এটা আমি শুরু করছি। শুরু করার আগে আমি চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাসে একটা পজিটিভ কিংবা একটা ইজি টাইপের ইন্সপায়ারিং কিছু দিয়ে যদি শুরু করা যায়, কিংবা একটা জিনিস যেটা মানে কাজে আসবে ইচ্ছের জন্য, আমার পরীক্ষার জন্য, সেটা মানে প্রত্যেকটা ক্লাসে একটা টিপ দেওয়া গেলে খারাপ না আর কি। তো একটা যেটা শুরু করতে চাই সেটা হলো পিএমবকের যে একটা কথা আছে যে মানে কি বলে, যেটা হলো এথিক্স আর কি। এথিক্স হলো মানে পিএম মাসুদ স্যার সেদিন একটা প্রশ্ন করেছিলেন, প্রশ্ন নিয়ে এসেছিল ওখানে, ওই যে বাইরের দেশে গিয়েছে, তারপর অনেকগুলি অপশন ছিল, তার মধ্যে একটা ছিল ব্রাইব দেয়া, আর একটা হলো প্রজেক্ট ম্যানেজার বা এই নো মিনস মানে কোন রকম কিন্তু ইসে যেতে পারবে না, কনফ্লিক্ট কিংবা কোন রকম দুর্নীতিতে যেতে পারবে না, এটা একদম গ্র্যান্টেড। তো কোনো কোশ্চেনে যদি এরকম আসে যে প্রজেক্ট ম্যানেজার ইজ ইন, মানে এটাকে ব্রাইব দিয়ে খুব দ্রুত গতিতে করানোর জন্য, অথবা স্পিড মানি, কিংবা ধরেন কারোর সাথে একটু ষড়যন্ত্রমূলক কাজ করে, এ ধরনের কোনো অপশন থাকলে প্রথমে ওটা বাদ দিয়ে দিতে হবে। মানে বাদ দিয়ে দিলে দেখা যাবে ওই কোশ্চেনটা রাইট হয়ে গেছে। তো এটা একটা প্রথমে আমরা নিয়ে নিই। প্রজেক্ট ম্যানেজার মানে এথিক্যালি হি শুড বি ভেরি সাউন্ড, মানে তার যেন ওই যে কতগুলি জিনিস আছে, ট্রান্সপারেন্সি আছে, ফেয়ারনেস আছে, এগুলি মেনে চলবে আর কি। তো সেই ক্ষেত্রে এনি কোশ্চেন, যেরকম কোশ্চেন আছে যেখানে বলা হয় প্রজেক্ট ম্যানেজার একটু মানে ঝামেলার মধ্যে ইনভলভ, ওই অপশনটা আমরা চোখ বন্ধ করে বাদ দিয়ে দিব। যেগুলি পজিটিভ অপশন থাকবে সেগুলি থেকে একটা চুজ করলে ওই কোশ্চেনটা ইজিলি রাইট পাওয়া যাবে। তো এরকম বেশ দু একটা পাওয়া যায় আর কি। তো এটা দিয়ে শুরু করতেছি, প্রতিদিনই চেষ্টা করবো দু একটা এরকম বলার জন্য, দেখা যাবে যে অনেকটা পার্ট ইজি করে ফেলছে। তো প্রজেক্ট এনভায়রনমেন্টটা কি আসলে? এনভায়রনমেন্টটা হলো
projects exist and operate in an environment that may have an influence on them and can have a favorable or unfavorable impact on the project. So প্রজেক্টটার মাধ্যমে প্রজেক্ট এনভায়রনমেন্টটা কিছুকে ইনফ্লুয়েন্স করতে পারে, আবার কিছু দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে। তো এই জিনিসটাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের শুরুতে একটু ডিফাইন করে ফেলছে এনভায়রনমেন্টের ইনফ্লুয়েন্সেস গুলি কি কি। তো ইনফ্লুয়েন্সেস গুলি জানতে পারলে আমাদের যেটা সুবিধা হবে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ওইটা ইজি হবে যে কি কি ইনফ্লুয়েন্স হয় একটা প্রজেক্ট জেনারেলি চলার জন্য। এর জন্য দুইটা জিনিস জেনারেলি হয় ইএফ, একটা হলো এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আর একটা হলো ইন্টারনাল ওপিএস। তো দুইটাতেই আসতেছি ইনফ্লুয়েন্স কি কি দেওয়া হয়। ইএফ হলো যেটা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ডেফিনেশনটা আমি বলছি, যেটা হলো আউটসাইড অফ দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য এন্টারপ্রাইজ, এবং অর্গানাইজেশন প্রসেস অ্যাসেট হলো ইন্টারনাল টু দ্য অর্গানাইজেশন। তো অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটটা কি আসলে? এটা হলো মানে আমরা যখন একটা কাজ করি অর্গানাইজেশন, দেখা যায় যে দীর্ঘদিন ধরে তার কিছু না কিছু ডকুমেন্ট, লেসন লার্ন ডকুমেন্ট, তার প্রসিডিউরস অ্যান্ড পলিসিস, যেমন আমাদের কদিন আগে যেমন একটা আইটি পলিসি হলো অনেকদিন পরে, সিকিউরিটি পলিসিস। তো এটা কিন্তু একটা কি হলো, একটা প্রসেস অ্যাসেস হয়ে গেল অর্গানাইজেশনের জন্য। সো এগুলি কেন লাগে? এগুলো হলো ফিউচারে রেফারেন্সের জন্য কাজে লাগে, যে ফিউচার প্রজেক্টটা যখন হয় তখন সেম জিনিসটা রেফার করলে ওপিএস কি কি আছে, তো অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেসটা তখন কাজে লাগে। আর এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হলো যেটা হলো আউটসাইড দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য এন্টারপ্রাইজ। আমি যে এন্টারপ্রাইজে কাজ করছি, যেমন সিপিটিউ তে কাজ করছে, তার বাইরের কি কি দ্বারা আমার প্রজেক্টটা প্রভাবিত হতে পারে, কিংবা বাইরের কি কি ইনফ্লুয়েন্স আমার এখানে কাজ করছে। সেটার মধ্যে দুইটা হতে পারে, ইএফ ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। সো ওই জায়গাটা আমি সেকেন্ড স্লাইডে আসছি। সো এখানে হলো EFs প্রথমে আসি এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেটা রেফার্স টু দ্য কন্ডিশনস নট আন্ডার কন্ট্রোল অফ দ্য প্রজেক্ট টিম। এটা মনে রাখতে হবে যে আমার এই কন্ডিশনসটা কি, এটা হলো প্রজেক্টের দ্য প্রজেক্ট, সেটা প্রজেক্টকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, প্রজেক্টের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে, অথবা প্রজেক্টকে ডিরেক্ট করতে পারে। আরেকটা হলো ইনহ্যান্স অর কনস্ট্রেইন প্রজেক্ট ম্যানেজমেন্ট অপশনস। আমার ইনহ্যান্সও করতে পারে, কনস্ট্রেইনও করতে পারে এক্সটার্নাল কোনো ফ্যাক্টরস দ্বারা, ক্যান বি ইন্টারনাল অর এক্সটার্নাল টু দ্য অর্গানাইজেশন। এখানে একটা ইন্টারনাল অর এক্সটার্নাল কথা বলেছে, কেন বলছে সেটা আমি নিচের এটা হলে আমি ক্লিয়ার হব, মানে আপনারা সবাই ক্লিয়ার হতে পারবেন। সেটা হলো ইন্টারনাল ইএফসটা কি, সেটা হলো নিজস্ব অর্গানাইজেশনের যে কালচার, স্ট্রাকচার এন্ড গভর্নেন্স। একটা অর্গানাইজেশন তো তার নিজস্ব কালচার, একটা স্ট্রাকচার দিয়ে কিংবা গভর্নেন্স দিয়ে চলে। সো সেটা হলো তার ইন্টারনাল ইএফ। তার যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য ফ্যাসিলিটিস, ফর এক্সাম্পল ধরেন আমাদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বিভিন্ন জেলায় অফিস আছে তার, সো ডিস্ট্রিবিউশন অফিস আছে। সো এটা কি হলো, তার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য ফ্যাসিলিটিস। সো প্রজেক্টটা যখন নেওয়া হবে, ইট কুড বি লাইক দিস, যে অল এরিয়াস গুলিতে তার কনসিডার করতে হবে। তার মানে কি, এটা কিন্তু হাতে নেই, এটা হলো সামথিং দ্যাট এক্সটার্নাল টু দ্য প্রজেক্ট, কিন্তু দিস ইজ ইন্টারনাল ইএফ। সো জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য ফ্যাসিলিটিসটাকে কনসিডার করেই কাজ করতে হবে। তো রিসোর্সেস অ্যাভেলেবিলিটি একটা, মানে আমার ওই অর্গানাইজেশন কি পরিমাণ রিসোর্স আছে, এমপ্লয়ি অ্যাভেলেবিলিটি অ্যান্ড আইটি সফটওয়্যার। সো এই আমার কি সফটওয়্যার চলছে, কিভাবে হচ্ছে, এগুলি সব আমার যদি ওই সাফিসিয়েন্ট ক্যাপাবিলিটি থাকে, অলরেডি একটা অর্গানাইজেশন ইকুইপড উইথ ইআরপি, স্ট্রং ইআরপি ডেটাবেস, এবং তার ইনফ্রাস্ট্রাকচারে যথেষ্ট ইমপ্রুভ আছে, সেই জায়গায় একটা প্রজেক্ট যত স্মুথলি চলবে, একটা আইটি ওরিয়েন্টেড না কিংবা অন্যান্য জায়গায় যেখানে ম্যানুয়াল বেশি, সেখানে কিন্তু ওইভাবে চলবে না। সো এই ইএফটা এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা কিন্তু অনেক ইনফ্লুয়েন্স করবে ওই প্রজেক্টটাকে। তো আরেকটা হলো এক্সটার্নাল ইএফ, সেটা হলো প্রথমত আমি যেটা বললাম যে মার্কেট প্লেস কন্ডিশন। আমার মার্কেট প্লেসের উপর আমার কিন্তু হাত নেই। আমি জানি, আমি যদি একটা কমার্শিয়াল প্রজেক্টের কথা চিন্তা করি, ফর এক্সাম্পল আমরা এমন একটা মেশিন কেনার কথা কিংবা একটা এস্টাবলিশমেন্ট করার প্ল্যানিং চলছে, যেটার মাধ্যমে প্রোডাকশন ইমপ্রুভমেন্ট হবে কিংবা কোয়ালিটি চেঞ্জ হবে কোনো একটা গার্মেন্টস প্রোডাক্টস, ওইটার ফিজিবিলিটি কিংবা যে ইকোনমি স্টাডি করে দেখা গেল যে এইভাবে করলে এইটার মার্কেটে এটা যথেষ্ট চাহিদা হবে। কিন্তু যখন এটা ফ্লোট করা হলো কিংবা যখন মার্কেট করা হলো, তখন দেখা গেল মার্কেট প্রাইস নাই। তো এই মার্কেট প্লেস কন্ডিশনসটা কিন্তু হাতে থাকে না অনেক সময়। সো এটা ওয়ান অফ দ্য কন্ডিশন, লিগাল রেস্ট্রিকশনস হয়ে যায় অনেক সময়। যেমন
যেমন আগে যখন আমাদের ইয়ে ছিল, আগে যখন আমরা ইয়ে ভিস্যাট ইউজ করা যেত ইন্টারনেট কানেকশনের জন্য, ভিস্যাট ইউজ করে কিংবা আরো কিছু কল টেকনিক ছিল, যেমন ইয়ে ভয়েস ওভার আইপি। ভয়েস ওভার আইপি একটা সময় অনেক ইউজেস ছিল, তখন কিন্তু এবার রেস্ট্রিকশন ছিল না। তখন যদি ওইটা কনসিডার করে করা হতো এবং ইন দ্য মিন টাইম লিগাল রেস্ট্রিকশনস চলে আসতো যে না এখন থেকে আর ইউজ করা যাবে না, তার মানে ওইটা ইমিডিয়েটলি একটা প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলে দিত। সো দ্যাট ইজ অ্যানাদার এক্সাম্পল অফ এক্সটার্নাল লিগাল রেস্ট্রিকশনস। দেন কমার্শিয়াল ডাটাবেস হতে পারে, যেমন কমার্শিয়াল ডেটাবেস অনেক সময় ওপেন থাকে, যে কমার্শিয়ালি ফর এক্সাম্পল আমরা যে এখন ন্যাশনাল ডেটাবেসের সাথে ন্যাশনাল আইডি এর সাথে ইন্টিগ্রেট করছি, তো ইটস আ কমার্শিয়াল ডেটাবেস বেসিক্যালি, কারণ আমরা প্রাইস আমরা পার ট্রানজাকশন পে করব। তো এই কমার্শিয়াল ডাটাবেসেস কিন্তু একটা ইনফ্লুয়েন্স আছে প্রজেক্টে, বিকজ এটা যদি কোনো সময় হঠাৎ বন্ধ হয়ে যায় কিংবা কোনো সময় এটার প্রাইস চেঞ্জ হয়, সেটা কিন্তু প্রজেক্টের টোটাল ইম্প্যাক্ট ফেলবে। So similarly, government and industrial standards, industry standards, social and cultural influences, financial considerations. These are the, এগুলি আমরা একটু পড়ে লাইনগুলি পড়ে জাস্ট দু একটা এক্সাম্পলের সাথে রিলেট করলে আমাদের মনে থাকবে, এবং পরীক্ষায় কিন্তু মুখস্থ কিছু আসবে না, এরকম বলে দিবে যেটা আমি খালি জাস্ট রিলেট করবো whether it is internal EF or external EF, আমরা কিন্তু ইজিলি ম্যানেজ করতে পারবো। যেটা ইন্টারনাল টু অর্গানাইজেশন সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা অর্গানাইজেশনের ভিতরে, যেমন অর্গানাইজেশন কালচারের কথা যদি বলে, ফর এক্সাম্পল একটা মাল্টিন্যাশনাল কালচারের একটু যদি সুযোগ দেন আর কি, আমি জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট এইটা মানে দুইটা ফ্যাক্টর, তো দুই ধরনের ক্যাটাগরির ইনফ্লুয়েন্স করে আর কি। একটা হলো অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট আর একটা হলো ইএস, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ঠিক আছে? অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট যেগুলা সেগুলো তো ইন্টারনাল, ঠিক আছে কিনা? হ্যাঁ, সেটা ইন্টারনাল। আর ইএসটা হলো এক্সটার্নাল। ইএসটা আবার দুই ধরনের, একটা হলো আউটসাইড, সামনে ইএফটা শেষ করে আমি এটার উপর প্রজেক্টের কোনো কন্ট্রোল নাই, প্রজেক্টের উপরে প্রজেক্টের উপর আনসার্টেন ভাবে সেটা ইমপ্যাক্ট ফেলতে পারে। ইএস যেটা হ্যাঁ বুঝছি আমি, এটা আবার দুই ধরনের বলতেছে তাই না? একটা হলো যে প্রজেক্টের আউটসাইড আর একটা এন্টারপ্রাইজের আউটসাইড, এই তো? জি জি, ঠিক আছে ঠিক আছে, সরি ইন্টারাপশন করার জন্য দুঃখিত। আকনুর, এই জায়গাটাতে আমি একটু ইন্টারফেয়ার করি যে ইএফ যখন বললাম যে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একেবারে কথা ক্লিয়ার, এর দুটো অংশ, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। ইন্টারনালটা হলো, আমি যদি এভাবে ভাবি যে বাংলাদেশে আমরা সিপিটিউতে বসেই একটা প্রজেক্ট করব, বাট আমার প্রজেক্টের যে ডিপিপির যে ফরম্যাট, আমাকে কিন্তু ওই ফরম্যাটই মেনে চলতে হবে। ওই ফরম্যাটে কিন্তু আমি যে আমার মতো করে একটা ফরম্যাট বানাবো, সেই ফরম্যাট কিন্তু চলবে না। অর্থাৎ সরকারের যে ফরম্যাট আছে ওই ফরম্যাটটাই আমাকে মানতে হবে, ঠিক আছে? তাহলে ওই ফরম্যাটটাকে যদি আমি ইন্টারনাল ইএফ বলি, যে ওইখানে আমার কিন্তু আর একটা হলো, হ্যাঁ আশফাক, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে যে কথা বললাম যে আমরা যে ডিপিপির যে ফরম্যাট, এটা কিন্তু মেনে চলতে হচ্ছে, এটা আমি পরিবর্তন করতে পারবো না, আমাকে ওইটাকে মেনে চলতে হবে। এইটাকে আমরা বলি যে ইএফ ইন্টারনাল। আর এক্সটার্নাল হলো যে সরকারের বা অন্য আর একটা প্রতিষ্ঠান, যেটা আমরা বাইরে, অর্থাৎ আমাদের অর্গানাইজেশনের বাইরে, সরকারেরও বাইরে, ওইটার সাথে আমি অ্যাডজাস্ট করে আমাকে চলতে। এই আশফাক, কি কোনো সমস্যা? আমি আগাবো স্যার? হ্যাঁ না স্যার, ঠিক আছে স্যার। আগান ওই আপনার আগান স্যার, শোনা যাচ্ছে? আগান স্যার। বন্ধ হয়ে গেছে, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার তো নাই আপনার আশফাক, স্ক্রিন শেয়ার। এক মিনিট স্যার, আমি ঠিক করছি। স্যার দেখা যাচ্ছে স্যার এখন? হ্যাঁ এখন আসছে, জি। ঠিক আছে স্যার, এখন আসি অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, যেটা নিয়ে ডিসকাস হচ্ছিল কিছুক্ষণ আগে। সেটা হলো প্ল্যানস, প্রসেসেস, পলিসিস, প্রসিডিউরস এন্ড নলেজ বেসিস
স্পেসিফিক টু অ্যান্ড ইউজ বাই দ্য পারফর্মিং অর্গানাইজেশন। তার মানে এটা স্পেসিফিক টু অর্গানাইজেশন, যেটা আমি শুরুতে বলছিলাম যে দীর্ঘদিন ধরে কাজ করার ফলে কিংবা অনেক প্রজেক্টগুলি নেওয়ার ফলে দেখা যাবে যে আমাদের কিন্তু অনেক অ্যাসেস গ্রো করে। ফর এক্সাম্পল আমাদের স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট গ্রো করছে, আমাদের বিভিন্ন ডকুমেন্ট ইয়ে হয়েছে, যেমন আমি যেটা কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম আইসিটি পলিসি ক্রিয়েট হয়েছে। এরকম বিভিন্ন কিছু ডকুমেন্ট কিন্তু ধীরে ধীরে আমাদের, যেমন আমাদের ডিজাস্টার রিকভারি প্ল্যান হবে, বিসিআর হবে, বিজনেস কন্টিনিউটি প্ল্যান হবে। সো এগুলি সব কিন্তু একটা রিপোজিটরির মধ্যে থাকবে। আর মোর ইম্পর্টেন্টলি লেসন লার্ন ডকুমেন্টস, প্রত্যেকটা প্রজেক্টের পরে কিন্তু একটা লেসন লার্ন ডকুমেন্ট হয় পিসিআর এর সাথে, যেটা হয় যে ওই প্রজেক্টে কি কি লেসন লার্ন ছিল, কি কি ভুল ছিল, কি কি রেমেডি নেওয়া হয়েছে, এই ধরনের লগস গুলিও কিন্তু মেনটেন হয়। তো এইটা কিন্তু একটা অ্যাসেস হয়ে যায়। সো দিজ আর দ্য মানে একদমই স্পেসিফিক টু কোম্পানি। তো আগেরটার সাথে ইএফ এর সাথে এটা ডিফারেন্স হলে এটার উপরে কন্ট্রোল আছে। একটা প্রজেক্টের কিন্তু প্রজেক্ট নেওয়ার সময় কিন্তু জানা যায় যে আমার আগের একটা এস্টিমেশন করা ছিল। ফর এক্সাম্পল আমরা নতুন একটা বিল্ডিং করছি, তো ওই বিল্ডিংটা কত মানে খরচ হতে পারে, তো ওই হিসাবটা কিন্তু আমার যদি আগে একটা সিমিলার বিল্ডিং করা থাকে তখন কিন্তু ইজিলি আমি সেই কস্টটা রেফার করে নতুন বিল্ডিং এর একটা বাজেটিং করে ফেলতে পারি। সো দেখা যায় যে এই এক্সিস্টিং অ্যাসেট গুলি, এই এক্সিস্টিং ডকুমেন্ট গুলিকে আমরা বলছি অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস, ওপিএস। তো ওপিএস নিয়েও কোয়েশ্চেন আসবে, বলবে যে এর কিছু ডকুমেন্ট দিয়ে বলবে যে হোয়াট কাইন্ড অফ ডকুমেন্ট, মানে এটা কিসের মধ্যে পড়বে, ওয়েদার ইট ইজ ওপিএস অর ইএফ এরকম বলবে, তখন ইজিলি বোঝা যাবে কিন্তু যেগুলো আমার অর্গানাইজেশনাল অ্যাসেট কিভাবে হলো, যে অর্গানাইজেশনাল দীর্ঘদিন ধরে কাজ করতে করতে কিংবা স্পেসিফিক টু অর্গানাইজেশন এরকম অ্যাসেট যেগুলি, সেগুলিকে আমরা ওপিএস বলবো। The project team members may be able to update it, তার মানে যখন প্রজেক্ট চলতে থাকবে তখন এই ডকুমেন্টস গুলো, যেমন লেসন লার্ন ডকুমেন্ট কিন্তু আপডেট হতে পারে। দেখা যাচ্ছে যে আগের বার কিছু একটা রেমেডি নেওয়া হয়েছিল, এবার আরো কিছু অ্যাড হলো, তো ওগুলি করে লেসন লার্ন ডকুমেন্ট আপডেট হতে পারে, বিভিন্ন কিছু আপডেট হতে পারে। তো প্রজেক্ট টিম কিন্তু এটা আপডেট করতে পারে। প্রজেক্ট টিমের একটা কন্ট্রোল আছে ওপিএস এর উপর, ওয়েদার ইএফ এর উপর কিন্তু প্রজেক্টের কোনো কন্ট্রোল নাই। সো গ্রুপড ইনটু টু ক্যাটাগরিজ, একটা হলো প্রসেসেস পলিসিস ইনটু প্রসিডিউরস, অ্যানাদার হলো অর্গানাইজেশনাল নলেজ বেস। তার মানে একটা হলো প্রসেস পলিসিস প্রসিডিউরস ক্রিয়েট হলো, যেটা আমি অনেকগুলি এক্সাম্পল দিলাম। আরেকটা কিন্তু নলেজ বেস। নলেজ বেসও কিন্তু ডকুমেন্টেড আকারে, যেমন আমি প্রত্যেকটা প্রজেক্টে এক্সপিরিয়েন্স অ্যাড করতে করতে দ্যাট বিকামস আ নলেজ বেস। সো এই দুই টাইপের জিনিসগুলি কিন্তু আমার অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেসে থাকে। তো ওপিএস ইনক্লুডস দ্য অর্গানাইজেশন লেসন লার্ন এন্ড হিস্টোরিক্যাল ইনফরমেশন, যেটা আমি বললাম, কমপ্লিটেড শিডিউলস, রিস্ক ডেটা টেমপ্লেটস এন্ড আনভ্যালু ডেটা এটসেট্রা। তো এগুলো আমরা পরে আসবো, আনভ্যালু কি জিনিস, এবং বিভিন্ন রকম টেমপ্লেট যখন আমরা ক্রিয়েট করি। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে আমরা যে ইয়ে করা ডাব্লিউবিএস করা একটা টেমপ্লেট আমরা ক্রিয়েট করবো আজকে অর্গানাইজেশনের জন্য, তখন ওইটা কিন্তু আমার ওপিএস হয়ে অ্যাসেট হয়ে থাকবে আর কি। সো এই দুইটা তো বোঝা গেছে মনে হয়। যে ডাইম্যাপ রিলেটেড যে সমস্ত ডকুমেন্ট যা কিছু হচ্ছে, যে এই জিনিসগুলোকে যদি আমি ওপিএ বলি, ডাইম্যাপ রিলেটেড কাজ করতে গিয়ে আমরা অনেক ফরম্যাট কিন্তু ডেভেলপ করতেছি, অনেক বানাচ্ছি, সেটা ফরম্যাট। বাট যখন ডিপিপিটা বানালাম ওইটা কিন্তু সরকারের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা কিন্তু ওপিএ না, ওইটা কিন্তু ইইএফ অর্থাৎ গভর্নমেন্টের ফরম্যাট। ওইটা সকল প্রজেক্টের জন্য ওইটা ব্যবহৃত হচ্ছে, বাট এখান থেকে আমি যেটা ব্যবহার করতেছি, আমার যেটা আসতেছে সেটা কিন্তু ইএফ না, এটা কিন্তু ওপি। স্যার এখানে একটু আমি বুঝতে চাচ্ছি যে অর্গানাইজেশনাল নলেজ বেস যেটা বলছেন, এইটাতে শুধু কি ডকুমেন্টারি বিষয় হতে হবে নাকি হিউম্যানও হতে পারে? না, এটা তো সবগুলোই, ডকুমেন্ট হিউম্যান রিলেটেড যেখান থেকে আসবে সবগুলোই নলেজ বেস, সবগুলোই আসতে পারে। ওকে, ঠিক আছে স্যার আকমল বলতেছি স্যার। জি আকমল স্যার ওই যে ইএস ইন্টারনাল যেটা বললেন স্যার, ইএস ইন্টারনাল আশফাক সাহেব বললেন, আর হলো অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? আর প্রথম পার্থক্য হলো ইএফ এর উপর প্রজেক্টের কোনো কন্ট্রোল নাই, কিন্তু ওপিএস এর উপর প্রজেক্টের কন্ট্রোল আছে। মানে এটা প্রজেক্ট দ্বারাই তৈরি হতে পারে, মডিফাইড হতে পারে, কিন্তু ইএফ টোটালি ইনফ্লুয়েন্সড বাই এমন একটা জিনিস, সামথিং এলস, যেটার উপর প্রজেক্টের কোনো ইয়ে নাই, মানে প্রজেক্ট কোনো কন্ট্রোল, মানে প্রজেক্ট প্রভাবিত হয় ওটা দিয়ে, কিন্তু প্রজেক্ট টিম ওটা নিয়ে কিছু করতে পারবে না আর কি। সেটা হলো ইএফ। যেমন অর্গানাইজেশন কালচার, একটা অর্গানাইজেশনের যে কালচারটা, ফর এক্সাম্পল একটা হলো দেশীয় কালচার অর্গানাইজেশন, একটা মাল্টিন্যাশনাল কালচার। মাল্টিন্যাশনাল কালচারে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোকজন, বিভিন্ন দেশের লোকজন আসছে, এবং তার কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডিফারেন্স, তার ইয়ে হতে পারে যে দেখা যাচ্ছে তারা ভার্চুয়ালি বসতেছে, হ্যাঁ ভার্চুয়ালি কোলোকেশনের মাধ্যমে কাজ করছে, সো তার কালচারটাই আলাদা।
কিন্তু ওই কালচারের উপর কিন্তু প্রজেক্ট কোনো কাজে প্রভাব করতে পারবে না, বরঞ্চ প্রজেক্ট ইনফ্লুয়েন্সড হবে ওই কালচার দিয়ে। প্রজেক্ট তখন ওইভাবে চলতে হবে ওই কালচারকে অ্যাডপ্ট করে, যেটার উপরে যেটাকে প্রজেক্ট ইনফ্লুয়েন্স করবে, কিন্তু প্রজেক্ট ওইটাকে অ্যাডপ্ট করে নিতে হবে, কিন্তু প্রজেক্ট ওইটাকে কিছু করতে পারবে না। এটা হলো এক্সটার্নাল এনভায়রনমেন্ট। আমরা এটাকে যদি বলি যে আমরা যখন ডিপিপি বানাই, তো ডিপিপিটাকে যদি আমরা ইন্টারনাল ইএফ এর ভিতরে দিয়ে দেই, কারণ এখানে তো দুটা কথা বললাম, যে একটা হলো ইন্টারনাল ইএফ আর একটা হলো এক্সটার্নাল, যেটা মানে সরকারের বাইরে যে জায়গাগুলোতে আছে। এটা দেখলে ক্লিয়ার হবে আরো, ইএফ আর ওপিএ। রাইট। এখানে বলা হয়েছে ইএফ এ মে অর মে নট হেল্প দ্য অর্গানাইজেশনস, OPA definitely help the organization to continuously improve. So এটা more specific হতো যদি এটাকে আরো প্রজেক্ট বলা হতো, অর্গানাইজেশনাল প্রজেক্ট আর কি। তো এটাকে এইভাবে বলা হয়েছে মে অর মে নট হেল্প, কিন্তু এটা these are the condition the organization has to work। কারণ আপনার যদি একটা লিগ্যাল কনস্ট্রেন্ট থাকে, লিগ্যাল ব্যারিয়ার্স থাকে, ফর এক্সাম্পল যে আমাকে ব্যাংকের জন্য যে কোনো লোন নিতে হলে তাকে সিআইবি অবটেইন করতে হবে ইসের থেকে, সেন্ট্রাল ব্যাংক থেকে, যে কোনো সিআইবি তাকে নিতেই হবে, যে কোনো লোন ছোটখাটো। তো এটা কিন্তু তাকে ফলো করতে হবে। দিস আর দ্য কন্ডিশনস দ্য অর্গানাইজেশন হ্যাজ টু ওয়ার্ক। সো নট আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য প্রজেক্ট টিম, যেটা আমি বারবার বলছি, প্রজেক্ট টিমের কোনো কন্ট্রোল নাই, বরঞ্চ প্রজেক্ট টিমকে ওইটা অ্যাডপ্ট করে নিতে হবে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এখানে আমি একটা জিনিস বুঝতে যাচ্ছিলাম, সেটা হলো যে এই যে প্রজেক্ট যে অ্যাডপ্ট করে নিবে, কিন্তু অনেকগুলো প্রজেক্ট দেখি যেটা প্রজেক্ট অফিস তৈরি করা হয় আলাদা একটা জায়গায়, এবং ওই অফিসের এনভায়রনমেন্ট দেখি যে ওই প্রজেক্টের যেসব জনগণ নিয়োগ হয় তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন একটি বাড়ি একটি কামার, পুরো আলাদা একটা বিল্ডিং এ আর একটা প্রজেক্ট, এবং তারা নিজেদের মধ্যে করে কাজ করতেছে। এই ক্ষেত্রে ঠিক মানে এক্সাম্পলটা ঠিক আমি বুঝতে পারতেছি না, যদি আবার সেই ক্ষেত্রে এটা কিন্তু অর্গানাইজেশনাল ইনস্ট্রাকশন দিচ্ছে। একটা অর্গানাইজেশন কিন্তু তাকে বলছে তুমি একটা ডিফারেন্ট পিএমও করো ইনফ্লুয়েন্সের বাইরে। সো এটা কিন্তু অর্গানাইজেশনের নির্দেশেই সে একটা পিএমও করছে। সো এই টপিকটা আবার একটু আলাদা। আমরা সামনে যখন অর্গানাইজেশন স্ট্রাকচার দেখবো তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে পিএমও কাজ করে, আবার কিভাবে নর্মাল একটা মানে হাইব্রিড ম্যাট্রিক্স কাজ করে, স্ট্রং ম্যাট্রিক্স কাজ করে, ওইটা আরেকটু সামনে আছে আর কি। ঠিক আছে, জেনারেলি আমরা বুঝে নেই যেটা হলো ইএফ হলো এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেটা প্রজেক্টকে ইনফ্লুয়েন্স করে, আর ওপিও হলো যেটা প্রজেক্টকে হেল্প করে। ওপিও হলো যে এই যে ইএফ যেটা, এটা তো আসলে মানে এটা উইদিন দ্য অর্গানাইজেশন হইতে পারে, বাট ওই প্রজেক্টের এক্সটার্নাল ফ্যাক্টর আর কি। আবার আরেকটা হইতে পারে যে আরেকটা হইতে পারে যে আউটসাইড অফ দ্য এন্টারপ্রাইজ বা অর্গানাইজেশন, এইভাবেই তো বলা আছে, যেটাতে আসলে প্রজেক্টের কোনো হাত নাই। প্রজেক্ট মে বি ইম্প্যাক্টেড, মানে ইম্প্যাক্ট হবে আজকে। আর ওপি এটা তো একেবারে অ্যাবসলিউটলি এটা দেখতেছি, যেটা বুঝতেছি আমি, এটা ইন্টারনাল, এটা ইন্টারনাল। রাইট। এবং এটা কিন্তু মানে কন্টিনজেন্সি ম্যানেজমেন্টের মতো, এটা পরিবর্তন করা যায় বা এটাকে ইনফ্লুয়েন্স করা যায়। রাইট, তাই তো? এটা করা যায়। আমি একটু বলি আশফাক, একটা বিষয় হলো কি যে এখানে যেমন আশফাক যদি ডিফারেন্স হিসেবে দেখাইছে, এই দুইটাই কিন্তু আসলে দুইটার একটা কমনালিটি বা সিমিলারিটি আছে। সেটা হলো যে ইএফ এবং ওপি হলো অল টুগেদার যেটা প্রকল্প বা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে যার ইমপ্যাক্ট আছে, যেগুলো ড্রাইভার, এগুলো হলো আইদার ইএফ অথবা ওপিএ। আপনি যদি আমাদের পাবলিক সেক্টরের প্রকল্পের কথাই ধরেন, যে এখানে আমরা ডিপিপি তে যে কোনো ধরনের চেঞ্জ আনতে গেলে মিনিমাম অ্যাপ্রুভিং অথরিটি হলো মন্ত্রণালয়। এইটা হলো এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে আমরা প্রকল্পটা বাস্তবায়ন করছি। তাহলে পরে যে কোনো ধরনের চেঞ্জ অর্ডারের জন্য মিনিমাম অ্যাপ্রুভিং অথরিটি যদি আপনি ডিপিপি তে হাত দেন, তাহলে এটার অ্যাপ্রুভিং অথরিটি হলো মিনিমাম মিনিস্ট্রি। এটা হলো এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যে ফ্যাক্টরের ভিতরে থেকে আমরা প্রকল্পটা বাস্তবায়ন করছি। আর সেকেন্ড থিং যেটা ওপিএ, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, এটা হলো একটা প্রকল্প বাস্তবায়নে আমার কাছে যে ধরনের রিসোর্স গুলো আছে, যে রিসোর্স গুলো আমাকে গাইড করবে, সেটা কিন্তু ওপিএ। যেমন ধরেন ডিপিপির ফরম্যাট, যেমন মোস্তাক স্যার যেটা বলছে, এটা কিন্তু আমার ওপিএ। প্রকিউরমেন্ট প্ল্যান, এটা আমার ওপিএ। আমার প্রজেক্ট কনসেপ্ট রিপোর্ট, এটা আমার ওপিএ। অর্থাৎ যেগুলো হলো আমার ইন্টারনাল রিসোর্স, যেটাও আমার জন্য একটা গাইডলাইন। দুইটার ভিতর পার্থক্য হলো এগুলো হলো নলেজ রিসোর্স, যেগুলোর উপর ভিত্তি করে আমি প্রকল্পটা প্রসেস করব। আপনি খেয়াল করে দেখেন টার্মিনোলজিটা, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। প্রকল্প প্রসেস করতে, প্রজেক্ট প্রসেস করতে যে অ্যাসেট বা রিসোর্স গুলো আপনার দরকার,
সেগুলো সবগুলো হলো অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। এই অর্থে একটা সফটওয়্যারও কিন্তু ওপিএ, যদি সেটা প্রকল্প প্রসেসিং বা প্রজেক্ট প্রসেসিং এর কাজে লাগে। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হলো যেমন আমার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, আমার হিউম্যান রিসোর্স, তাদের বিহেভিয়ার বা তাদের যে সবচেয়ে ভালো হয়, আপনারা আশরাফ তো বলছে, মোস্তাসারও বলবে, ওইটা যদি একটু পড়েন খুব চমৎকার ভাবে ইএফ এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটসের কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমি দুই একটা একটু বলতেছি। যেমন ইএফ এর এক্সাম্পল দেওয়া আছে গভর্নমেন্ট অর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস। দেখেন, গভর্নমেন্ট অর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস, প্রাইভেট সেক্টরে একটা প্রজেক্ট করতে গেলে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার বাইরে গেলে পরে তাকে কিন্তু ইটিপি করতে হবে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। তাহলে এটা কিন্তু এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আবার প্রকল্প বাস্তবায়ন করতে গেলে তাকে একটা প্রজেক্ট চার্টার করতে হবে, এটা কিন্তু আবার ওপিএ, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস। আমি কি ঠিক বলতেছি স্যার? মুস্তাফা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আমার মনে হয় যে এই দুইটার ভিতর পার্থক্য রাখাটা জরুরি। আর আমাদের সময় এখান থেকে অনেক প্রশ্ন আসতো, এখন প্রশ্ন আসে কিনা এটা স্যার বলতে পারবে। না, এখন জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করা একটু জানা, প্রশ্নের দিক দিয়ে খুব একটা না। থ্যাংক ইউ স্যার। প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার ফর ইয়োর সাপোর্ট। আমরা কি আগাবো তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় এই দুইটা মোটামুটি এখন জাস্ট একটু বুঝতে ধারণা নিলেই হবে, তারপর আস্তে যখন আমরা পড়াশোনা করব তখন দেখা যাবে যে ক্লিয়ার হয়ে গেছে। মানে এটা কিন্তু নেমটাই আসলে মানে অরিজিনাল প্রসেস অ্যাসেস, এটা যখন নামটা পড়া হয় তখনই কিন্তু মোটামুটি বোঝা যায় যে এটা আমার অর্গানাইজেশন স্পেসিফিক। আমার কর্তৃত্ব আছে, আমি পরিবর্তন সংশোধন করতে পারবো, বাট ইএফ এর উপরে আমার কর্তৃত্ব আমার নাই, কোনো কন্ট্রোল নাই, যেটা একটা এক্সটার্নাল এনভায়রনমেন্টাল চলতে হবে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে যাইতে হবে ইএফ এর, বাট ওপি এর উপরে আমার কিন্তু কর্তৃত্ব বেশি থাকে। এখন আমি আসবো অর্গানাইজেশনাল স্ট্রাকচারে। তো এই ধরনের এই অর্গানাইজেশনাল স্ট্রাকচারও আমরা কম বেশি অনেকেই দেখে এসেছি। তো আমার কাছে মনে হয় এটা মানে একটু আমরা যদি স্কিম থ্রু করি হয়তো বা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। অনেকে দেখে আসছি, অনেকে বড় বড় অর্গানাইজেশন কাজে অভিজ্ঞতা আছে এবং মিড লেভেল অর্গানাইজেশন দেখে আসছি বিভিন্ন। সো এই স্ট্রাকচারটা এখানে আনার কারণটা কি? কারণটা হলো প্রত্যেকটা পিছনে কিন্তু একটা প্রজেক্টের ভূমিকা আছে। যেহেতু আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট করছি, সেই মানে এটা কারণটা হলো যে প্রজেক্ট ম্যানেজার কতটুকুন তার মানে ইনফ্লুয়েন্স আছে ওই পার্টিকুলার অর্গানাইজেশনে কাজ করা, ওইটুকুনকে আসলে আইডেন্টিফাই করার জন্যই আমাদের এই অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা আমরা করছি খুব সীমিত আকারে। বিকজ যারা যারা বড় বড় ম্যানেজমেন্টের বিভিন্ন বইটই পড়ে এসছে তারা কিন্তু আরো ব্যাপক আকারে পড়ছি, কিন্তু এটা আমাদের জাস্ট একটু স্পেসিফিকলি মনে রাখতে হবে যে আমি কেন এটা পড়ছি। এটা পড়ছি যে আমার প্রজেক্ট ম্যানেজারকে কতটুকুন ওই কাজে আয়দার বাধা হয়ে দাঁড়াবে অথবা তাকে হেল্প করবে, এইটুকুন বোঝার জন্যই কিন্তু আমি অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা পড়ছি একদম সীমিত আকারে। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে অর্গানিক অথবা সিম্পল স্ট্রাকচারের কথা। অর্গানিক নামটা শুনে আমরা বুঝতে পারছি যে অর্গানিক হলো জেনুইন, মানে একদমই সিম্পল, যেটা সেটা হলো একদম বেসিক স্ট্রাকচার অফ আ কোম্পানি। সেটা হলো ভেরি স্মল অর্গানাইজেশনস ফল ইন দিস ক্যাটাগরি ওয়্যার এভরিথিং ইজ ডান বাই এভরিবডি। কিছু কিছু অর্গানাইজেশন থাকে না, যখন শুরু হয় একদম ইনসেপশন স্টেজে, ইনিশিয়াল স্টেজে দেখা যায় যে সবাই সব কাজ করছে আর কি, সেটাকে আমরা অর্গানিক অথবা সিম্পল অর্গানাইজেশন বলছি। এবং ফাংশনাল হলো an organization in which project team members work for a functional department. In a functional organization, a functional manager has the most power. এই ফাংশনাল জিনিসটা হলো যে ফর এক্সাম্পল ধরেন একটা ছোট একটা আইটি ফার্মের মধ্যে কি হলো, তার ফাংশনাল ডিপার্টমেন্ট কিছু আছে, কোন একটা কোডিং ডিপার্টমেন্ট আছে, তারপর তার সেলস এর জন্য একটা সেলস আছে। এই ফাংশনাল এরিয়াস গুলি যেখানে থাকছে তখন আমরা তাদেরকে মানে দেখা যায় যে যখন আমি একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতেছি আমরা একটা পার্টিকুলার ফাংশনাল ডিপার্টমেন্টকে সিলেক্ট করা হচ্ছে, তখন কিন্তু ওই ফাংশনাল ডিপার্টমেন্টের ম্যানেজারটাই সমস্ত ক্ষমতা নিচ্ছে এবং টেক কেয়ার করতেছে। সেই কারণেই এই ফাংশনাল অর্গানাইজেশনটা আনা হয়েছে এখানে, এটার একটা রোল আছে সামনে। সে কারণে ফাংশনালটা আমরা একটু মনে রাখবো, মাথায় এটা নিয়ে রাখবো, যাতে করে আমরা একটু রিলেট করতে পারি। দু একটা কোশ্চেন আসবে যে প্রজেক্ট ম্যানেজার এই ক্ষেত্রে কি করবে, যে ফাংশনাল ম্যানেজার কাছে যাবে নাকি সে নিজে করবে না নিজের রিসোর্স নিতে পারবে, এই ধরনের কিছু কোশ্চেন আসবে দেখেই এই স্ট্রাকচারটা আমাদের বোঝার জন্য। তো মাল্টি ডিভিশনাল হলো মাল্টিপল ডিভিশনস এট মাল্টিপল লোকেশনস থাকে। অনেক অর্গানাইজেশনে আমি আগে যেটা বললাম যে মাল্টিপল এরিয়াজে তার ব্রাঞ্চেস থাকে, তো লোকেশনস থাকে যেখানে হুইচ মে রেপ্লিকেট দ্য ওয়ার্ক অ্যাক্রস দ্য ডিভিশনস। তার মানে এই প্রজেক্ট ওয়ার্কটা দেখা যাচ্ছে অ্যাক্রস দ্য ডিভিশনস এ করতে হতে পারে।
তো এটা হলো লিটল সেন্ট্রালাইজড অ্যাজ কম্পেয়ার টু দ্য ফাংশনাল। ফাংশনালে যেমন সেন্ট্রালাইজ থাকে মোর অফ, এখানে একটু সেন্ট্রালাইজেশনটা কম থাকে বিকজ এটা একটু ইয়ে থাকে, মানে স্প্রেড থাকে আর কি। সো এখানে বলা হয়েছে যে এটা লিটল সেন্ট্রালাইজ। লাস্টে আছে যেটা ভার্চুয়াল। ভার্চুয়াল এখন তো আমরা বুঝতে পারছি প্যান্ডেমিকে ভার্চুয়ালটা কতটা জনপ্রিয় হচ্ছে। এটা ছাড়াও যখন এই সময় ছিল না তখনও কিন্তু অনেক অর্গানাইজেশন ভার্চুয়াল কোলোকেশনের মাধ্যমে চলে, বিকজ দেখা যায় যে তাদের বিভিন্ন ব্রাঞ্চ বসে এমন একটা কনফারেন্স রুমে মিটিং করছে যে মনে হচ্ছে যেন তারা একসাথে সবগুলি ব্রাঞ্চ বসে রয়েছে। এরকমও ভিডিও কনফারেন্সিং ইকুইপমেন্ট করে তারা ভার্চুয়ালি কোলোকেশন করে অফিসটা করছে। তো এই কথাটা এখানে বলছে এমপ্লয়িজ ইভেন এন্টারপ্রাইজেস আর ওয়ার্কিং অ্যাজ separate entities. তারা separate entities to achieve the common objectives of the project virtually co-located through support of information technology. So এই জিনিসগুলি আমরা জাস্ট আরেকবার উইল গো থ্রু, আমরা পড়লে এটা একটু মনে রাখবো যে বিশেষ করে ফাংশনালটা এবং সামনে ম্যাট্রিক্স একটা ইয়ে আসতেছে, এই ম্যাট্রিক্স অর্গানাইজেশন, এই জায়গাটা আমরা মনে রাখবো এবং এই দুটা থেকেই আমাদের রিলেটেড কোয়েশ্চেন গুলি আসবে এবং বোঝার জন্য জেনারেলি অর্গানিক কিংবা আদার পার্টে ভার্চুয়াল কোলোকেশন নিয়ে কিছু কোয়েশ্চেন আসবে, বিকজ বলে দিবে যে এটা কিভাবে করতে হবে, তখন আমাদের ভার্চুয়াল ওই বিষয়টা ইউজ করতে হবে আর কি। সো এই কয়েকটা জিনিস একটু আমরা স্পেশাল মানে স্পেসিফিকলি করবো আর কি। ম্যাট্রিক্স অর্গানাইজেশন কি বলছে, এন্ড অর্গানাইজেশন ইন হুইচ, আচ্ছা স্যার কিছু বলবেন? হ্যাঁ, আমি একটু যেটা জানতে চাচ্ছি যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার যেটা আপনি বললেন, এখানে আগে 4টা পয়েন্ট দিলেন এবং এখানে আরেকটা পয়েন্ট বলতেছেন, এগুলা কি অর্গানাইজেশনাল? আছে স্যার, প্রজেক্ট ওরিয়েন্টেড হাইব্রিড পিএমওটা যে আরো 2টা আছে, মানে এই যে এতগুলা মানে পয়েন্ট বলতেছেন, এই পয়েন্টগুলা কি অর্গানাইজেশনাল স্ট্রাকচারের কি বৈশিষ্ট্য? মানে এটা স্যার বৈশিষ্ট্য বলা যায় ইন আ সেন্স, আবার এটা তার স্ট্রাকচার অনুযায়ী বিল্ড হয়েছে, মানে এটা দেখা যাচ্ছে হয়ে আসছে বিভিন্ন সময় যখন অর্গানাইজেশন হয়ে আসছে তখন কিন্তু হ্যাঁ তার কনস্ট্রেইনের কারণে কিংবা বিভিন্ন, যেমন একটা ছোট একটা লো পেড আপের যদি অর্গানাইজেশন আমরা শুরু করি, দেখা যাবে যে ওই যে বললাম না অর্গানিককে, যেমন আমার ক্ষমতাই নেই একটা আইটি ডিপার্টমেন্ট ফুল আলাদা করে বানানোর, হ্যাঁ সে জায়গায় দেখা যাচ্ছে যারা ডিরেক্টররা আসছে তারাই বসে একটা, কেউ আইটির কাজ করছে, কেউ মার্কেটিং এর কাজ করছে, সেলস এর কাজ করছে। সো এটা ডিপেন্ড, এই স্ট্রাকচারটা গ্রো করছে বেসড অন দা মানে প্র্যাকটিস আর কি, যে কে কোন প্র্যাকটিসে করছে। আবার দেখা যাচ্ছে মাল্টিন্যাশনাল একটা কোম্পানি ইউনিলিভারের যদি দিকে খেয়াল করি, তার ফুললি স্ট্রাকচার্ড একদম, হ্যাঁ প্রত্যেকটা তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, প্রত্যেকটা অ্যাকশন পয়েন্ট ডিফাইন করা কে কোনটা করবে। যেমন এখন আমরা ওই যে আইসিটি তে পলিসিতে আমরা কিন্তু খুব ক্লিয়ারলি সেগ্রিগেশন অফ রেসপন্সিবিলিটিস কথাটা বলি, ডিউটিস, যে একজন যে কাজটা করবে ডেফিনেটলি অন্যজন সেটা করবে না, কিংবা অন্যজন যাতে তার একটা রোল ব্যাক প্ল্যান থাকে। এরকম বিভিন্ন অর্গানাইজেশন ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে তারা মানে যত ইনভেস্টমেন্ট ততটা তার অপশন ওপেন করতে পারে। তো এটার উপর জন্য অর্গানাইজেশনগুলি সম্পর্কে আমরা একটু বুঝতে চেষ্টা করতেছি আর কি। স্যার এখানে একটু বলি, ওই তাহির স্যার যে প্রশ্নটা করলেন, এটা হলো আশরাফ যেটা দেখাচ্ছে, এটা হলো টাইপস অফ অর্গানাইজেশন। যেমন এই যে ম্যাট্রিক্স অর্গানাইজেশনে দেখেন আপনি, এটা একদম পাবলিক সেক্টরের সঙ্গে মিলে যায়, আপনি সিপিটিউ তে ফিট করতে পারেন। প্রথম যে 2টা সেন্টেন্স, যে an organization in which human resources have both a functional manager and a project manager. আচ্ছা এক মিনিট, তো আমাদের দেখেন যে আমাদের প্রজেক্ট আছে, আমাদের ডিজি কিন্তু একই সঙ্গে ডিজি সিপিটিউ, আবার উনি কিন্তু প্রজেক্ট ডাইরেক্টর ডিমা। শোনা যাচ্ছে আমাকে? এই আশরাফ, হ্যাঁ আচ্ছা আমাকে শোনা যাচ্ছে? জি জি হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আর দেখেন পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে ম্যাট্রিক্স অর্গানাইজেশন আর দ্য মোস্ট কমন অর্গানাইজেশন টাইপ। আমাদের আসলে কিন্তু রিয়েলিটিতে বেশিরভাগ অর্গানাইজেশন কিন্তু ম্যাট্রিক্স অর্গানাইজেশন। অর্থাৎ একই সঙ্গে দেখবেন যে একজন ব্যক্তি, উনি হয়তো লাইন ম্যানেজার, উনি হয়তো ডিরেক্টর ফাইন্যান্স, আবার একই সঙ্গে একটা প্রজেক্টের পিডি উনি, যেমন আমাদের পাবলিক সেক্টরে যেটা করতেছে। এখন এই যে আশরাফ আবার একটু হয়তো রিক্যাপ করলে ভালো হবে, যে দেয়ার আর 4 or 5 টাইপস অফ অর্গানাইজেশন। যেমন প্রাইভেট সেক্টরে দেখবেন আপনি, যেমন রিয়েল এস্টেট কোম্পানি, তাদের একটা জেনারেল ম্যানেজমেন্ট সেটআপ আছে, আবার প্রজেক্টের জন্য কমপ্লিটলি কিন্তু আলাদা সেটআপ। তাহলে প্রত্যেকটা কোনটা কোন ধরনের অর্গানাইজেশন, ওই ধারণাটা একটু নিতে হবে। তাহলে পরে ওই যে কিভাবে একটা প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন হয়, আসলে এটার ইমপ্যাক্ট আছে অর্গানাইজেশন স্ট্রাকচারের, সেই বিষয়টা একটু ক্লিয়ার হবে। থ্যাংক ইউ। আমি আগে যাচ্ছি, এটা আমি বলি ম্যাট্রিক্স হ্যালো জি জি হ্যাঁ হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে? জি। So matrix organization হলো an organization
in which human resources have both a functional manager, যেটা আমি আলাপ করলাম, and a project manager. এখন কি ফরম্যাটে দুইটার এটার মধ্যে আবার দুজনের মধ্যে পার্সেন্টেজ অফ পাওয়ারের অ্যালোকেশনের কিছু কম বেশি আছে, ওইটা আমি সামনে বলছি। তো ম্যাট্রিক্স অর্গানাইজেশন আর দ্য মোস্ট কমন অর্গানাইজেশন টাইপ, যেটা মাসুদ স্যার মাত্র শেয়ার করলেন, এবং এইটাই কিন্তু মোস্ট কমন একটা টাইপ অর্গানাইজেশন, এবং এইটাই মোস্টলি মানে দেখা যায় আর কি। সো ডিপার্টমেন্ট এক্সিস্ট allowing functional managers to manage the people in them, মানে এখানে মাল্টিপল ডিপার্টমেন্ট এক্সিস্ট করে এবং ফাংশনাল ওই ডিপার্টমেন্টের ফাংশনাল ম্যানেজার্স থাকে টু ম্যানেজ দ্য পিপল ইন দেম। ওই ডিপার্টমেন্টের পিপল গুলিকে ওই ফাংশনাল ম্যানেজার্স যিনি আছেন তিনি ম্যানেজ করেন। এবং প্রজেক্ট ম্যানেজার্স বড় রিসোর্সেস ফর দ্য প্রজেক্ট, এবং প্রজেক্ট ম্যানেজার তাকে রিসোর্সটা করতে হয় ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে। ফর এক্সাম্পল নতুন একটা পিএমও হলো প্রজেক্ট, আমি পিএমওর কথা পরে বলছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস কিংবা নতুন একটা প্রজেক্ট নেওয়া হলো, তা ওনার কিছু কোডার দরকার, মানে প্রোগ্রামার দরকার। এখন তাকে অবভিয়াসলি ফাংশনাল ম্যানেজার যে ওই আমাদের কোডিং ডিপার্টমেন্টের যদি কেউ ফাংশনাল ম্যানেজার থাকে তার কাছে গিয়ে বলতে হবে যে আমার 2 জন কোডার লাগবে, আমাকে তুমি ইয়ে করো, অ্যালোকেট করো। তো এই ধরনের কথাগুলি সামনে আসবে, এই জন্য আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তো বড় রিসোর্সেস ফর দ্য প্রজেক্টস অ্যান্ড these resources eventually return to the functional departments. যখন প্রজেক্টটা শেষ হয়ে যায় তারা eventually ওই ফাংশনাল ডিপার্টমেন্টে রিটার্ন করে। সো দেয়ার আর 3 টাইপস অফ, মানে এই ম্যাট্রিক্সটা আবার 3 ধরনের, ম্যাট্রিক্স স্ট্রং, ম্যাট্রিক্স ব্যালেন্সড, ম্যাট্রিক্স উইক। ওই যে আমি প্রজেক্ট ম্যানেজার ক্ষমতার উপর ভ্যারি করে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যেটা আমি আগেই বলছি যে এই ম্যাট্রিক্স, এই পুরো অর্গানাইজেশন স্ট্রাকচারটা বোঝার উদ্দেশ্য হলো যাতে করে প্রজেক্ট ম্যানেজারের কোন ক্ষমতা ওই প্রজেক্টটা চালানোর কিংবা কতটুকু সে লিভারেজ নিতে পারবে সেটুকুনকে বোঝার জন্য। সো ম্যাট্রিক্স স্ট্রং এ কি হয়, প্রজেক্ট ম্যানেজার ইজ ফুল টাইম এন্ড ইটস মোর পাওয়ারফুল দেন ফাংশনাল ম্যানেজার। মানে এখানে ম্যাট্রিক্স স্ট্রং এ হলো প্রজেক্ট ম্যানেজারকে সর্বময় ক্ষমতা দেওয়া থাকে এবং সে ইজ ফুল টাইম থাকে এবং তার পাওয়ারফুল থাকে ফাংশনাল ম্যানেজারকে, তার মানে সে রিসোর্স ইউজ করার ক্ষেত্রে মোর ফ্লেক্সিবিলিটি পাবে ফাংশনাল ম্যানেজার থেকে। সো তার একটা অ্যাডভান্টেজ থাকবে এখানে। আমি যদি ম্যাট্রিক্স উইকে আসি পরে, সেটা হলো প্রজেক্ট ম্যানেজার রোল ইজ পার্ট টাইম। এখানে প্রজেক্ট ম্যানেজার রোল পার্ট টাইম থাকে and less powerful than the functional manager and more of project coordinator or expeditor. তো এই শব্দটা প্রজেক্ট কোঅর্ডিনেটর আর এক্সপেডিটর শব্দটাতে আমি পরে আসবো, মানে এটাও পিএমবকে ওইভাবে নাই, কিন্তু আমি একটু বুঝাই দেবো। কোঅর্ডিনেটর এন্ড এক্সপেডিটর হলো actually they are not full-fledged project manager but they assist the project manager works. ফর এক্সাম্পল যে কমিউনিকেশন কারণে একজন এক্সপেডিটর যে আছে সে প্রজেক্টের ওয়ার্ক গুলি কমিউনিকেশন করলো। প্রজেক্ট এক্সপেডিটরে কিন্তু কোনোই ক্ষমতা থাকে না, প্রজেক্ট কোঅর্ডিনেটরে একটু বেশি ক্ষমতা থাকে এক্সপেডিটর থেকে। সো এই জিনিসটা আমাদের পিএমও কে নাই, আমি খুঁজে পাই নাই কালকে, কিন্তু এই জিনিসটা মাঝে মাঝে হঠাৎ করে মনে হয় কোশ্চেনে চলে আসে। তো একটু মনে রাখলে হবে যে এক্সপেডিটর এবং কোঅর্ডিনেটর হলো প্রজেক্ট ম্যানেজারের থেকে নিচে, বাট দে মোর অফ ডু দা কমিউনিকেশন ওয়ার্কস, মানে কমিউনিকেশনের রিলেটেড কাজগুলি কিংবা ধরেন কোনো পেপার ওয়ার্কস এর এই ধরনের কাজগুলি করে যাদের কোনো ক্ষমতা বেসিক্যালি থাকে না। বাট প্রজেক্ট কোঅর্ডিনেটরে একটু বেশি ক্ষমতা থাকে প্রজেক্ট এক্সপেডিটরের থেকে, একটু উপরের লেভেলে। সো এই জায়গাটা আমি নেক্সট স্লাইডে যদি যাই, আমি এখানে একটা স্লাইড আছে আমার পিএমবকের এই পুরো ম্যাট্রিক্সটা পাবেন। তো এই জায়গাতে বলা আছে কোনটার কি অবস্থা, তো আমি এটাতে পরে আসতেছি। এই জায়গাতে হ্যালো, হ্যাঁ কি শোনা যাচ্ছে? ঠিক আছে, শোনা যায়। তো এখানে এখন লাস্ট সেকেন্ডে আমি আমি পরে ওই চার্টটাতে গেলে আরো ক্লিয়ার হবে। এই চার্টটা শেষ করে আমি কোশ্চেন নিব আর কি, তখন দেখা যাবে যে আরো ক্লিয়ার হয়েছে। তো এখানে আসছে যে প্রজেক্ট ওরিয়েন্টেড যে, হ্যালো হ্যাঁ আশফাক, আমার মনে হয় যে এই চার্টটা আগে একটু দেখান, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু লোকেশনটা চেঞ্জ করি, একটু মনে হয় নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ একটু ডিস্টার্ব করে আপনার ওই অংশটা। আমার মনে হয় আপনি ছকটা আগে দেখান, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা শোনা যাচ্ছে স্যার এখন? হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি, মাঝে মধ্যে একটু এই হয় ডিস্টার্ব। আচ্ছা এখন মনে হয় ক্লিয়ার, আমি জাস্ট লোকেশনটা একটু বদলাইছি। এই চার্টটাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে উইক ম্যাট্রিক্স এর এই যে প্রজেক্ট ম্যানেজারের ইনফ্লুয়েন্সটা ফাংশনাল থেকে ম্যাট্রিক্স প্রজেক্ট ওরিয়েন্টেড মানে বেড়ে যাচ্ছে আর কি, প্রজেক্ট ম্যানেজার ইনফ্লুয়েন্সটা।
অথরিটি, রিসোর্স অ্যাভেলেবিলিটি, বাজেট ম্যানেজমেন্ট, পিএম, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ সবই দেখা যাচ্ছে যে প্রজেক্ট ওরিয়েন্টেড এর জন্য হাইয়েস্ট। আমি প্রজেক্ট ওরিয়েন্টেডটা ওখানে এখনো বলি নাই, আমি বলছি ওখানে ম্যাট্রিক্স, দেন ফাংশনাল ম্যানেজার গেটস দ্য প্রায়োরিটি। তো এখানে আমি এইটা বাকি আছে প্রজেক্ট ওরিয়েন্টেড, যেটা কম্পোজিট অ্যান্ড হাইব্রিড দুই ধরনের হতে পারে। এটা কিন্তু অ্যান অর্গানাইজেশন হুইচ ইজ স্ট্রাকচার্ড বাই প্রজেক্ট, মানে এটা প্রজেক্টের জন্য স্ট্রাকচার করা হয়। টোটালি নো ফাংশনাল ম্যানেজার এক্সিস্ট, এখানে ফাংশনাল ম্যানেজার এক্সিস্টই করে না। In a project oriented organizations, the project manager has responsibility for the people of the project. তার মানে কি হলো, ফাংশনাল ফাংশনাল অর্গানাইজেশনে কি হয়, ফাংশনাল ম্যানেজাররা কিন্তু তার রিসোর্সটা, তার যে স্পেসিফিক রিসোর্সকে ম্যানেজ করছে। কিন্তু এখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজারের উপর পুরা রিসোর্স ম্যানেজমেন্টের দায়িত্বটা চলে আসছে। তার মানে হি হ্যাজ অ্যাড অন রেসপন্সিবিলিটি, তার প্রজেক্টের কাজের সাথে সাথে তাকে প্রজেক্ট পিপল ম্যানেজ করার দায়িত্বটা তার চলে আসে। বাট এটা পজিটিভ সাইড হলো হি হ্যাজ অল পাওয়ার টু ম্যানেজ দ্য প্রজেক্ট। সো ওয়াইল ইট গিভস দ্য পিএম কমপ্লিট কন্ট্রোল, যেটা আমি বলে ফেললাম, it risks overburden the PM with human resource responsibility. তার মানে আমি যেটা বললাম যে তার একদিকে পাওয়ার বাড়ছে কিন্তু অন্যদিকে পুরো হিউম্যান রিসোর্স তাকে ম্যানেজ করতে হচ্ছে আর কি। এটা হলো এই প্রজেক্ট ওরিয়েন্টেড, টোটালি প্রজেক্টকে ফোকাস করে একটা ডিফারেন্ট অর্গানাইজেশন স্ট্রাকচার করা হয় যেখানে টোটালি প্রজেক্টের কাজগুলি হবে। এবং এটা কম্পোজিট হতে পারে, হাইব্রিড হতে পারে। কম্পোজিট স্ট্রাকচারটা হলো, এখানে ডিটেল নাই কিন্তু আমি একটু বলছি। কম্পোজিট হলো এখানে যেমন টোটাল অর্গানাইজেশন স্ট্রাকচারটা প্রজেক্টের জন্য করা হয়েছে। কম্পোজিটটা হলো যে একটা অর্গানাইজেশনের মধ্যে, যেটা হাফিজ ভাই কিছুক্ষণ আগে বলছিলেন, একটা অর্গানাইজেশনের মধ্যে একটা টিমকে টোটালি প্রজেক্টের জন্য ডেডিকেটেড করে একটা সেপারেট একটা লোকেশন করে দেওয়া হয়। তারা দে আর ট্রুলি ডেডিকেটেড ফর দ্য প্রজেক্ট, এবং প্রজেক্ট ম্যানেজার হ্যাজ দ্য মানে ফুল ফ্লেজেড ক্ষমতা থাকে তার, এবং সে বাকিটা ওই প্রজেক্ট ওরিয়েন্টেডের মতোই কাজ করে। সো এটা গেল প্রজেক্ট ওরিয়েন্টেড। এন্ড হাইব্রিড হলো মিক্সচার অফ মেনি আদার্স টাইপ। এটা আমাদের খুব বেশি লাগবে না, এটা খালি এটুকুনি মনে রাখি যে বিভিন্ন যতগুলি টাইপ দেখে আসলাম সেগুলির মধ্যে মিক্সচারে একটা হলো হাইব্রিড, মিশানো আর কি। যে ইও থাকে, ফাংশনালও থাকবে, ইও থাকবে, পিএম প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট ওরিয়েন্টেশনও থাকবে, সব মিলানো একটা অর্গানাইজেশন। এবং পিএমও হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, যেটা আমাদের একটা ফুল ফুল সেশন আছে সামনে, ওইটাতে গেলে আর একটু ক্লিয়ার হবে পিএমওটা আসলে কেন করা হয়, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস আর কি। এই পিএমও দেখবেন যে অনেক প্রজেক্ট ম্যানেজার্সরা পিএমও শব্দটা ব্যবহার করছে, পিএমও তে কাজ করার অভিজ্ঞতা, পিএমও তে কয়দিন ছিলেন। তো পিএমওটা আসলে সেটাই। তো আমরা এই শব্দটা সামনে অনেক শুনবো। তো পিএমওটা কি আমরা একটু সামনে দেখবো। এটা একটা জিনিস এটা তো আমি বলে, হ্যাঁ, আমরা পিএমওটাকে যদি দেখেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ের 20টা প্রজেক্ট আছে, ধরলাম 20টা প্রজেক্টের 20টা অফিস আছে, 20 জন পিডি আছে। কিন্তু মন্ত্রণালয়ের ভিতরে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে যে কাজটা করে, সেইটাকে যদি আমরা ওইখানে যেমন একজন জয়েন্ট চিফ আছে, ওইখানে একজন ডেপুটি চিফ আছে, অ্যাসিস্ট্যান্ট চিফ আছে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ, ওইটাকে আমি আসলে মিলাইতে চাই পিএমওর সাথে। আমার কথাটা ক্লিয়ার কিনা দেখেন, আপনাদের সাথে মিলতেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে ডেভেলপমেন্ট যে উইংটা আছে, ওইটাকে আমি পিএমও বলবো। কারণ সে কি করতেছে, তার মন্ত্রণালয়ে যে 10টা প্রজেক্ট আছে সবগুলোকেই কিন্তু সে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে, ওইটার থেকে তথ্য নিচ্ছে, উপাত্ত নিচ্ছে, এখানে মন্ত্রীর এক্সপেকটেশন, সরকারি দিচ্ছে, সে ওই জিনিসগুলো কোঅর্ডিনেট করতেছে, ওইটা হলো পিএমও। আর এই জায়গাতে আপনি এর পরের ওই যে বই থেকে যেটা, সেইটা একটু কি এর পরের স্লাইডটাকে একটু দেখাবেন? হ্যাঁ, এই জায়গাতে একেবারে কথা ক্লিয়ার। আমরা এতক্ষণ যা বললো আশফাক সাহেব, সেই জায়গাটা যদি এই ছকটাতে যাই তাহলে জিনিসটা কিন্তু একেবারে ক্লিয়ার থাকে। এই ছকটা আসলে 2টা পেজ আছে, আরো একটা পেজ আছে। দেখেন অর্গানাইজেশন স্ট্রাকচার, ফার্স্ট থিং একটা হলো বলি আমরা যে সিম্পল অর অর্গানিক, সেকেন্ড হলো ফাংশনাল, মাল্টিডিভিশনাল, ম্যাট্রিক্স এর ভিতরে 3টা, স্ট্রং, উইক এন্ড ব্যালেন্সড। আরেকটা এর পরের পেজে বোধহয় আরেকটা আছে, পরের পেজটা আছে না ব্যালেন্স। এরপরে আরেকটা হলো প্রজেক্টাইজড, আরেকটা হলো ভার্চুয়াল, হাইব্রিড এন্ড পিএমও। তাহলে কথা হলো কি যে অর্গানাইজেশন টাইপ কতগুলো, অ্যাজ পিএমআই প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেভাবে তারা এই ক্লাসিফিকেশনটা নিয়ে এসেছে, অর্গানাইজেশনের যে ক্লাসিফিকেশনটা নিয়ে এসেছে, তাতে একেবারে কথা ক্লিয়ার। 8 রকমের অর্গানাইজেশন। 8 রকমের অর্গানাইজেশন মানে হলো, প্রথমে যেটা বললাম যে অর্গানিক অর সিম্পল, এরপরে ফাংশনাল, 3 নম্বরে হলো মাল্টিডিভিশনাল,
4 নম্বর হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর ভিতরে বিভিন্ন রকমের ম্যাট্রিক্স, স্ট্রং ম্যাট্রিক্স, ব্যালেন্সড ম্যাট্রিক্স এন্ড উইক ম্যাট্রিক্স, তিনটা। এরপরে হলো প্রজেক্টাইজড, ভার্চুয়াল, হাইব্রিড এন্ড পিএমও। এই হলো অর্গানাইজেশনাল স্ট্রাকচার টাইপ। এর ভিতরে এখন আমরা দেখতে পারি যে আমরা আসলে কোন জায়গাতে আছি। আমরা কি ম্যাট্রিক্সে আছি, না কিছু কাজ ম্যাট্রিক্সে করি, হয়তো কোনো একটা পোর্শনে বলা হয়। এখন এই প্রত্যেকটার দেখেন এই যে ক্যারেক্টারিস্টিক, যে work groups arranged by project management managers authority, project managers role, resource availability, who manages the project budget, project management, administrative staff। কথার কথা যে ফাংশনাল, আমরা যদি বলি যে ফাংশনাল, তো ফাংশনাল স্ট্রাকচারে কি অবস্থা হয়, এখানে প্রজেক্ট ম্যানেজারের আসলে ক্ষমতা কিন্তু খুব একটা বেশি নাই। ফাংশনাল স্ট্রাকচার প্রত্যেকটা পদে পদে আমার বসের কাছে যাওয়া লাগে। এখানে প্রজেক্ট ম্যানেজার পার্ট টাইম দেখেন। আর কিছু কিছু এই যে পদ্মা ব্রিজের কথা বলি, ওই পদ্মা ব্রিজ কিন্তু ফাংশনাল স্ট্রাকচারে হবে না, ওটা কিন্তু ম্যাট্রিক্স। একেবারে কিরকম ম্যাট্রিক্স, হয়তো স্ট্রং ম্যাট্রিক্স, কারণ ওখানে প্রজেক্ট ম্যানেজার একজন ফুল টাইম প্রজেক্ট ওরিয়েন্টেড হতে পারে, একদম কম মানে ফুললি ডেডিকেটেড, যেমন মেট্রো রেলও। রাইট, মেট্রো রেলও কিন্তু ওটাও প্রজেক্ট ওরিয়েন্টেড, ওখানে প্রজেক্ট ম্যানেজারের ক্ষমতা বেশি, ফুল সেটআপ আলাদা আর কি প্রজেক্ট ওরিয়েন্টেড। তাহলে প্রজেক্টের ক্যাটাগরির জন্য এই যে ছকটা আছে, এর চেয়ে সুন্দর ছক যতই যা বলি এত কিছু বলার দরকার নেই। আমার মনে হয় যে এই জায়গাটায় একটু দেখলে 10টা ক্যাটাগরি যেটা বললাম, এবং এই যে ওয়ার্কস বাই অ্যারেঞ্জ, এই যে প্রজেক্ট ম্যানেজার্স অথরিটি, প্রজেক্ট ম্যানেজার্স রোল, রিসোর্স অ্যাভেলেবিলিটি, হু ম্যানেজেস দি প্রজেক্ট বাজেট এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, 2 পেজে এসছে আমাদের। এখানে ম্যাট্রিক্স, স্ট্রং, উইক, এবং তারপরে আরেকটা আছে ব্যালেন্সড, তারপরে আছে প্রজেক্টাইজড, ভার্চুয়াল, হাইব্রিড এন্ড পিএমও। তাহলে আমরা যারা এখানে যারা আছি সবাই যে কাজটি করব, জাস্ট আপনি বইয়ে একবার, এইটা বইয়ের আপনার আছে কত 47 পেজে আছে, 47 পেজে একবার একটু দেখলে মোটামুটি ভাবে প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনার হিসেবের সাথে মিলে যাবে। এবং তাহলে টাইপটা কোন জায়গাতে আছে, এটা হলো একটা ইন্টারন্যাশনাল, এবং আমরা আমাদেরকে মিলাতে পারি যে আমরা যে স্টেজে কাজ করি বা যে লেভেলে কাজ করি কোনটা কোন জায়গা থেকে আমাদের অর্গানাইজেশনটা কি আসলে সেভাবে মিলানো যাবে কিনা, সেটা একটু চিন্তা করা। ঠিক আছে আশরাফ ভাইয়া, আশরাফ, হ্যাঁ। মানে আমাদের অর্গানাইজেশনটা যদি আমরা ফেলাইতে চাই স্যার, এখানে কোথায় ফেলাবো আমরা স্যার? এটা যদি কেউ, আমরা এটা একটু আলাপ করতে পারি। জি, আমরা কিছুটা আমাদের ম্যাট্রিক্স আছে, আমাদের আবার কর্তৃপক্ষের কাছেও যাওয়া লাগে, ফাংশনালও আছে, তাই না? আমাদের এখানে প্রজেক্ট ম্যানেজার কি, প্রজেক্ট ম্যানেজার সে তো আসলে প্রজেক্ট পিডি হিসেবে তার পোস্টিং না, তাই না? পিডি আমরা ব্যালেন্স যাবে স্যার, ম্যাট্রিক্স ব্যালেন্স দে স্যার, তাই না স্যার? ম্যাট্রিক্স ব্যালেন্সড দিলেই আমার মনে হয় সবচেয়ে ভালো। ব্যালেন্স দিয়ে যাবে, কারণ এটা একদম ফুললি পিএম দিও না, আবার রাইট। এটা একটা আছে স্যার হাইব্রিড, এটা হাইব্রিডে আসবে না। আচ্ছা দেখেন, মিক্স অফ আদার টাইপস, এটা প্রজেক্ট ম্যানেজার্স অথরিটি মিক্সড, প্রজেক্ট ম্যানেজার্স রোল মিক্সড, ওকে, সেটাও রিসোর্স অ্যাভেলেবিলিটি, এটা তো সে রিসোর্স তো আসলে জেনারেট করতে পারে না। এটা আসলে আমার মনে হয় যে এই ম্যাট্রিক্স এই ব্যালেন্সের ভিতরে নিয়ে আসা। যাই হোক, এই যে কতগুলো ক্রাইটেরিয়া, অনেকগুলো নাম আমরা শুনলাম, জানলাম, 7-8 প্রকারের অর্গানাইজেশন হতে পারে, তার প্রজেক্ট ম্যানেজারের কোন জায়গায় কিভাবে আছে একবার একটু দেখা, আর দেখলে মোটামুটি আস্তে আস্তে। এইখানে দেখেন ফুল টাইম, এই যে ফুল টাইম পার্ট টাইম, এখানে ফুল টাইম, এই যে প্রজেক্ট প্রজেক্টাইজড যদি বলি, এখানে ফুল টাইম। পদ্মা ব্রিজের এ কিন্তু ফুল টাইম প্রজেক্ট ম্যানেজার, তা সে আর কোনো কাজ করে না, তাই না ঘটনাটা? বাট অন্য অন্য ক্ষেত্রে আমাদের প্রজেক্টটা যদি বলি যে এখানে কিন্তু পার্ট টাইম, কারণ তার অর্গানাইজেশন কিন্তু আগে, অর্গানাইজেশন একটা। তো এই হলো মোটামুটি একটা স্ট্রাকচার, বিভিন্ন রকমের অর্গানাইজেশন। খুব ইম্পর্টেন্ট একটা, আপনারা এইটার দিকে একটু তাকিয়ে থাকবেন, দেখলে যতটুকু মনে আসে তাতে। এখান থেকে কোশ্চেন আসলে কিভাবে করতে পারে স্যার? শামীমকে যে বলছিলাম স্যার। হ্যাঁ, আমি একটু বলি, এখান থেকে কোশ্চেনটা, কোনো একটা প্রজেক্ট স্ট্রাকচার দেখে আমরা কিন্তু একেবারে খুব শিওর হতে পারছি না যে আসলে এটা পদ্মা ব্রিজ বা মেট্রো রেল, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল একটা প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট দেখে কিন্তু স্যার এটা আসলে কোনটার ভিতরে পড়বে
ওই এটা রকম একেবারে ভাবে ওই রকমের স্পেসিফিক কোনো করে প্রশ্ন- বলতে পারছি না। তাহলে স্যার এখান থেকে যখন কোশ্চেন আসবে তখন স্যার আমরা আসলে মানে কিভাবে কোশ্চেন আসবে এটার ধারণা যদি আমাদের ওই থাকে তাহলে ধারণাটা পাইলেই এই জিনিসটা সহজ হয়ে যাবে। আমরা আজকেই একটা প্রশ্নের একটা ইয়ে দিব, শেয়ার করব, সেখানে এরকমের প্রশ্ন আছে, দেখলে বোঝা যাবে। আমি আজকের একটা প্রশ্ন আপনার সাথে শেয়ার করব, সেই প্রশ্নটার ভিতরে ঢুকবে। এভাবে একেবারে যে 9টা প্রকারের ইয়ে অর্গানাইজেশন টাইপ বলে এরকমের কিছু আসবে না। এরকমের কিছু আসে না তো। বাট এখান আমি থেকে একটু বলি এতে, সরি স্যার, স্যার আপনি বলেন স্যার। না না না, বলেন বলেন বলেন। আমি এখানে মানে এটা খুব জটিল করার ইয়ে নাই, মানে এটা খুবই সিম্পল। এখানে জাস্ট আমি 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 যেটুকুন এক্সপিরিয়েন্স থেকে বলছি সেটা হলো মানে জাস্ট ফাংশনালটা মনে রাখ, ফাংশনালটা মানে আমি জাস্ট প্রায়োরিটি দিচ্ছি। ফাংশনালটা ম্যাট্রিক্স স্ট্রং, ম্যাট্রিক্স উইক, আর ম্যাট্রিক্স ব্যালেন্স, আর প্রজেক্ট ওরিয়েন্টেড যেটা কম্পোজিট। সো এই কয়টা জিনিস যদি আমাদের এই হেডিংটা দিয়ে ওয়ার্ক গ্রুপ অ্যারেঞ্জড বাই project manager's authority, project manager's role বলা আছে, resource availability, who manages the project budget, and project management administrative staff। এই কয়েকটা জিনিস নিয়ে আমি যদি একবার গো থ্রু করি তাহলে কিন্তু আমার মনে থাকবে যে অ্যাকচুয়ালি কোনটা কোন টাইপের অর্গানাইজেশনের জন্য, মানে অর্গানাইজেশনের ফিচার, এগুলি আসলে অ্যাট্রিবিউটস। এই উপরে 6টা জিনিস হলো ওই অর্গানাইজেশনের অ্যাট্রিবিউটস। সো এটা যখন পরীক্ষা হলে আসবে খুব সিম্পল ভাবে বলবে কি, একটা অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজারের বলবে যে ফুল টাইম সে কাজ করে এবং তার সর্বময় ক্ষমতা হলো ফুল টাইম সে কাজ করে এবং সে সেই ইয়েকে নিতে পারবে, কি বলে মানে তার ওই রিসোর্স গুলিকে সে ইউজ করতে পারবে এই ফাংশনাল ম্যানেজারের কাছ থেকে। তখন কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে এটা কোনটার মধ্যে পড়ছে। হ্যাঁ, এই যে যেমন এখানে যখন ফুল টাইম ইয়ে আছে, যখন বলে যে তার রিসোর্স গুলি নিজের, এরকম একটা কিছু বলা থাকবে, তখন কিন্তু রিলেট করবে যে আমাকে অপশন গুলি দিবে হয়তোবা ফাংশনাল অর্গানাইজেশন অথবা প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন অথবা ম্যাট্রিক ব্যালেন্স, ম্যাট্রিক্স ইয়ে। তো ওইটা আমি বাকিগুলি এলিমিনেশন করলে ইজিলি বলে ফেলতে পারবো এটা কোন টাইপের অর্গানাইজেশন বলে। এই বৈশিষ্ট্যগুলির উপরে কোশ্চেনটা আসবে, আসলে একটা দুইটা কোশ্চেন আসবে এবং খুব ইজিলি সেটা, এবং অপশনগুলি এমন ভাবে থাকে খুব কনফিউশন থাকে না, ইজিলি এলিমিনেট করতে পারবেন। না, এটা পারা এই যাবে, আর কি, এটা পারা যাবে। আজকেই আমরা ওই প্রশ্নে নিয়ে যাব, কোনো সমস্যা থাকবে না। জি, এখন ওই যে আমরা যেহেতু অ্যাজাইলিটি আনতেছি সব জায়গায়, তো এখানেও একটু অ্যাজাইল অ্যাপ্রোচের কথা বলে যাই, যেটা আগে ছিল না। সেটা হলো অর্গানাইজেশন কনস্টিটিউয়েন্টস ফর অ্যাজাইলিটি হলো, আমি আগেই বলছি, আনসার্টেনিটি ডিল করা, মানে অ্যাজাইল অ্যাপ্রোচটা আসছে জাস্ট টু ডিল উইথ দ্য আনসার্টেনিটি এবং চেঞ্জেস গুলি, সাথে সাথে ইয়ে ডেলিভারেবলস এর নাম্বারস এর উপরে বেস করে। সো এই অ্যাজাইলিটির কারণে স্ট্রাকচারগত ভাবে মানে কিছু ইয়ে করা হয়েছে, মানে কিভাবে রিসোর্স গুলি কিংবা মডেলসটা কি করা হবে সেটা একটা জাস্ট আইডিয়া দেওয়া হয়েছে। এখানে ডিটেইল আইডিয়া কিন্তু আমরা অ্যাজাইলে গিয়ে করবো। সো এখানে যেটা হলো অর্গানাইজেশনাল চেঞ্জ ম্যানেজমেন্ট covers the skill and techniques for influencing changes that support agility, the recommendations offered, models for describing change dynamics, framework for achieving changes, application of change management practices at the project, program and portfolio levels। তার মানে কি, প্রত্যেকটা জায়গায় কিন্তু চেঞ্জকে অ্যাডপ্ট করার জন্য যদি যা করতে হয়, মডেলস কিংবা ফ্রেমওয়ার্ক যা ডিফাইন করতে হয়, সেটাকে এনকারেজ করা হয়েছে। এখন সেই জিনিসটা এখানে বলা হয়েছে যে আমার অর্গানাইজেশনাল চেঞ্জ ম্যানেজমেন্ট, যেটা অর্গানাইজেশনাল চেঞ্জ ম্যানেজমেন্ট সব জায়গায় এখন চেঞ্জ ম্যানেজমেন্ট একটা কমন শব্দ আমরা শুনতে পাবো, যে প্রত্যেকটা চেঞ্জ কিন্তু প্রসিডিউরালি মানে একটা প্রসেসের মাধ্যমে হয়। সো অর্গানাইজেশনাল চেঞ্জ ম্যানেজমেন্ট যে এই কনসেপ্টটা, সেটা কিন্তু কাভার্স করে তার স্কিলস, টেকনিক্স, টেকনোলজি যেটাই হোক, সেই ইনফ্লুয়েন্স যাতে ওই চেঞ্জটাকে আমরা অ্যাডপ্ট করে নিতে পারি, যে এনি কাইন্ড অফ চেঞ্জ এনি টাইম হবে। সো অর্গানাইজেশন শুড বি রেডি টু অ্যাকোমোডেট দ্যাট মডেলস অথবা ফ্রেমওয়ার্কস, এটার কথা এখানে বলা হয়েছে। তো এটা ডিটেইলটা আমরা আরো সামনে অ্যাজাইল অ্যাপ্রোচে পড়বো। এটা এখন অতটা চিন্তা করলে অথবা একটু জটিল লাগতে পারে আর কি। এই পিএমও আসছে এখন, হ্যাঁ, অর্গানাইজেশনাল দা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। তো এটার ডেফিনেশনটা আমি কি বলছি এখানে, সেটা হলো an organizational structure that standardize the project related processes, make sure that right resources are assigned and the project team has right tools and techniques in order to
কমপ্লিট দ্য প্রজেক্ট। তার মানে একটা পিএমও যখন করা হবে তখন এই একটা অর্গানাইজেশন স্ট্রাকচার করা হয় যেটা প্রজেক্ট রিলেটেড প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজ করবে এবং রাইট রিসোর্সকে প্লেস করবে এবং রাইট টুলস অ্যান্ড টেকনিক্স প্রোভাইড করবে টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তার মানে ইটস এ ফুল স্টেজের প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস যেটা তার প্রসিডিউরাল কিংবা ক্যাপাবিলিটি দিয়ে একটা প্রজেক্টকে কমপ্লিট করতে পারবে। এটা হলো ম্যানেজিং শেয়ার্ড রিসোর্সেস, identify and developing project management methodology, best practices as standard, coaching, mentoring, training and oversight, monitoring compliance, developing and managing the project policies, procedures and templates, coordinating communications across the project. তার মানে এটা বোঝা গেছে এটা ফুল ফ্লেজেড একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস হিসাবে কাজ করবে এবং তার সমস্ত প্রসেসগুলি সে প্রজেক্ট কেন্দ্রিক কাজগুলি করবে। এর বাইরে তার কিন্তু ফাংশনাল রেসপন্সিবিলিটির কথা ওইগুলি কিছু বলা হয় না এখানে। এটা তো বোঝা গেছে না? এটা আমাদের কাজে লাগবে আর কি, যদি কনফিউশন থাকে আমরা আলাপ করতে পারি। আমাদের সিস্টেমে যদি বলি যে মন্ত্রণালয়ের যে ডেভেলপমেন্ট উইং, সেই উইংটাই আসলে এই কাজটি করে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের একটা ডেভেলপমেন্ট উইং আছে, ওই ডেভেলপমেন্ট উইংটাকেই আমরা পিএমও হিসেবে ধরে নিতে পারি। এটা হয়তো আশফাক সাহেবেরও অতটা ক্লিয়ার নাই, বাট আমাদের এখানে যারা আছে বেশিরভাগই ক্লিয়ার যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের ডেভেলপমেন্ট উইং বলতে একটা জিনিস আছে। সে করে কি, তার মন্ত্রণালয়ের আওতাধীন যত প্রজেক্ট আছে সবগুলোকে কিন্তু সে একটা নিয়ে আসে, তাকে নির্দেশনা দেয়, তার এই ফরম্যাট আছে ইত্যাদি ইত্যাদি, সেই জিনিসগুলো নিয়ে আসে। এইটাকেই আমরা পিএমও হিসাবে নিয়ে নিতে পারি আর কি আমাদের সিস্টেমে যদি মিলে। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দিছি জানা। আর এই যে নতুন সিস্টেমে যেটা অ্যাজাইল অ্যাপ্রোচটাকে দিয়ে এই অ্যাজাইলের যে শব্দগুলো আমরা এখানে বাম পাশে নিয়ে এসেছি, যে প্রোডাক্ট ওনার, স্ক্র্যাম মাস্টার ইত্যাদি ইত্যাদি এরকমের আছে, স্ক্র্যাম মাস্টার টিম, গভর্নেন্স রিপোর্টিং ইত্যাদি এরকম। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আশফাক এরপরের চ্যাপ্টারটা একটা ফর্মস অফ পিএমওস। পিএমওস হলো তিন ধরনের ফর্মস থাকে, একটা হলো সাপোর্টিভ, একটা হলো কন্ট্রোলিং, আর একটা হলো ডিরেক্টিভ। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, এটা থেকে একটা কোশ্চেন আসে আর কি। হ্যাঁ, মানে পাওয়া যায় জেনারেলি পিএমওস কয় ধরনের, সাপোর্ট মানে এই একইভাবে ফিচারগুলি বলে দেয়, দিয়ে বলে যে এটা সাপোর্টিভ পিএমওস অর কন্ট্রোলিং পিএমওস অর ডিরেক্টিভ পিএমওস। সো এই বৈশিষ্ট্যগুলি এখানে বলা আছে। এক হলো প্রোভাইড কনসালটেটিভ রোল, মানে এটা খুবই মানে একদম স্টার্টিং লেভেলের পিএমওর মিনিমাম সংস্করণ যেটা, সেটা হলো এটা মেইনলি কনসালটেটিভ রোলে কাজ করে, মানে কনসালটেশন অথবা কনসাল্টিং ফর্মে কাজ করে। এবং প্রজেক্ট basically act as a project repository which provides templates, best practices, training, lesson learned, etc. and control of this PMO is low. তার মানে সাপোর্টিভ হিসেবে সেটা সাপোর্টিং, মানে শব্দটা থেকে বুঝছি আমরা সাপোর্টিং রোলে থাকে, এবং কনসালটেশন আকারে থাকে যে সে খালি সাজেস্ট করে, কনসাল্ট করে যে এইভাবে করতে হবে, এবং তার সেটা চালানোর জন্য যে টেমপ্লেটস, বেস্ট প্র্যাকটিসেস, ট্রেনিং, লেসন লার্ন যা যা থাকে সে ফুল দিয়ে সাপোর্ট করবে। এবং কন্ট্রোল অফ দিস পিএমও ইজ লো, এটা হলো সাপোর্টিভের জন্য। এবং কন্ট্রোলিংটা একটু তার উপরে, এবং এটা বেসিক্যালি ডিলস উইথ দ্য কমপ্লায়েন্স। এই কমপ্লায়েন্স শব্দটা খুব ইম্পর্টেন্ট এখানে। এইটা হলো কন্ট্রোলিংটা আসলেই সিসি দিয়ে মনে রাখবো যে আমরা কন্ট্রোলিং ডিলস উইথ কমপ্লায়েন্স। সো এই কমপ্লায়েন্স হলো লাইক অ্যাডপশন অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কস অর মেথোডোলজি। অর্গানাইজেশন থেকে ডেফিনেটলি তার একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কস এবং মেথোডোলজি ডিফাইন করা থাকতে পারে, সেটাকে অ্যাডপ্ট করতে হবে। ফর এক্সাম্পল ওয়েদার, ওই যে আমরা লাইফ সাইকেল সিলেকশনের কথা বলছিলাম, আমরা ওয়েদার এটা অ্যাজাইলে যাওয়া উচিত না প্রেডিক্টিভে যাওয়া উচিত না ইটারেটিভ অর ইনক্রিমেন্টাল, এনিথিং, সেই অ্যাডপশন অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কস এবং মেথোডোলজি কিভাবে হবে সেই জিনিসটা অর্গানাইজেশন যেভাবে ডিফাইন করা থাকবে সেই কমপ্লায়েন্সটাকে সে এনশিওর করবে। এবং ইউজ অফ স্পেসিফিক টেমপ্লেটস, ফর্মস অর টুলস, এবং ওইটার জন্য যে স্পেসিফিক ফর্ম, টেমপ্লেটস এন্ড ফর্মস থাকবে সেগুলো ইউজ করবে। and conformance to the government framework এর সাথে কনফর্মেন্স ঠিক থাকবে, এবং কন্ট্রোল অফ দিস পিএমও ইজ মডারেট। সো এটা হলো মিডল পর্যায়ে। এবং ডিরেক্টিভ ইজ দ্য প্রজেক্ট ম্যানেজার, এখানে হলো ফুল ফেজের প্রজেক্ট ম্যানেজার্স অ্যাসাইন বাই দ্য পিএমও। পিএমও একটা অ্যাসাইন করবে প্রজেক্ট ম্যানেজার্সকে, প্রজেক্ট ম্যানেজার থাকবে এবং উনি ফুল কাজটা নিজের কন্ট্রোলে কাজটা করবেন এবং রিপোর্টিং টু পিএমও উইথ হাই কন্ট্রোল। এবং সে এই তার কন্ট্রোলটা সবচেয়ে বেশি থাকবে, এবং সে পুরা যে আগের নেসেসারি যে ডেফিনেশনটা আমি বললাম ম্যানেজিং শেয়ার, এই পুরা কাজটা প্রজেক্ট ম্যানেজার ডিরেক্টিভে কাজটা করতে পারবে। সো এই কারণে দেখা যাচ্ছে যে আমি যদি ইয়েটা চিন্তা করি, পাওয়ারটা চিন্তা করি, সাপোর্টিভ হলো লো, কন্ট্রোলিং হলো মডারেট, এবং ডিরেক্টিভ হলো হাই কন্ট্রোল।
সো এই বিষয়গুলি দিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে এবং বলতে পারে এটা কোন টাইপের পিএমও, তখন বলে দিতে হবে যে আইদার সাপোর্টিভ, কন্ট্রোলিং অর ডিরেক্টিভ। Right. এটা কি বোঝা গেছে সব মোটামুটি? কারো কোনো মোটামুটি, কোয়েশ্চেন হ্যাঁ। থাকলে আমরা জি। এখন আমরা রোল অফ দ্য প্রজেক্ট ম্যানেজারে চলে যাব, যেটা মানে থার্ড চ্যাপ্টার আর কি। তো সেকেন্ড চ্যাপ্টারে আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা থার্ড চ্যাপ্টারে চলে যাই, প্রজেক্ট ম্যানেজারের রোলটা। তো project manager হলো assigned by the performing organization to lead the team that is responsible for achieving the project objectives and stakeholders expectations. তার মানে প্রজেক্ট ম্যানেজার একজন জিনিস, যিনি একটা টিমটাকে লিড করবেন, এটা হলো ফার্স্ট কথা, এবং ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাচিভিং দ্য প্রজেক্ট অবজেক্টিভ যেটা থাকে সেটা অ্যাচিভ করার জন্য মানে উনি ইয়ে করবেন, রেসপন্সিবল, এবং স্টেক হোল্ডার এক্সপেকটেশন। আমরা আগেই পড়ছি যে দেয়ার আর মানে একটা প্রজেক্টে সেভারাল স্টেক হোল্ডার্স থাকেন। তো স্টেক হোল্ডার্সদের কিছু আমরা আরো যখন যাব ম্যানেজ স্টেক হোল্ডারে, ওখানে আমরা দেখতে পাবো যে স্টেক হোল্ডার্সের কিছু এক্সপেকটেশনস থাকে, ইনফ্লুয়েন্স থাকে, হাউ টু ম্যানেজ দোজ, ওগুলি মিলায় সবগুলিকে টেক কেয়ার করে প্রজেক্ট অবজেক্টিভসকে কমপ্লিট করে একটা প্রজেক্ট ম্যানেজারকে সাকসেসফুলি প্রজেক্টটা কমপ্লিট করার জন্য সে প্রজেক্ট টিমটাকে লিড করবেন। এটা হলো সামারি আর কি। তার সামনে গিয়ে আমরা আরো দেখতে পাবো যে কি কি টাইপের লিডারশিপ আছে, কি কিভাবে করা হয় এগুলি, আর একটু মানে এত সামারি ডেফিনেশনটা আমরা এভাবে বলছি। তো ডিস্টিংক্ট ফ্রম দ্যাট অফ ফাংশনাল ম্যানেজার অফ অ্যান অর অপারেশনস ম্যানেজার। আরো দুইটা জিনিস আছে, জেনারেলি ফাংশনাল ম্যানেজার এবং অপারেশন ম্যানেজারের ডিফারেন্সটা কি, এইটা ও মাঝে মাঝে আমাদের আসে, পিএমওকে এটা ক্লিয়ার করছে যে ফাংশনাল ম্যানেজার ফোকাসেস অন প্রোভাইডিং ম্যানেজমেন্ট ওভারসাইট ফর আ ফাংশনাল অর বিজনেস ইউনিট। যে একটা ফাংশনে, যেটা আমি বললাম, ফর এক্সাম্পল একটা ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট একজন ফাংশনাল ম্যানেজার যিনি, কিংবা একটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের ফাংশনাল ম্যানেজার, দুজনের দুই ধরনের কাজ এবং তার রিসোর্সও ডিফারেন্ট টাইপের রিসোর্স এবং ফাংশনালিটিও ডিফারেন্ট। Whether operation managers are responsible for ensuring that business operations are efficient. Normally আমি যদি প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করি, অপারেশন ম্যানেজার্স ওভারঅল দায়িত্বে থাকে সবগুলি টিমকে কোঅর্ডিনেট করে অপারেশনসটা যাতে সাকসেসফুলি চলে। সো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমি খুব আসতে দেখি নাই পিএম ইয়াতে, তারপরে একটু আমরা জেনে রাখি ফাংশন ম্যানেজার আর অপারেশনস ম্যানেজার্স এর মধ্যে ডিফারেন্সটা। তো প্রজেক্ট ম্যানেজার্স কম্পিটেন্সিস, এটাকে আমরা টিএমআই ট্যালেন্ট ট্রায়াঙ্গেল বলছি। তো এখানে তিনটা জিনিস থাকে। নাম্বার ওয়ান হলো টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ওয়ান। একটু এই ফাংশনাল ম্যানেজার আর অপারেশনাল ম্যানেজার, ফাংশনাল বিজনেস লেভেল যেটা, সেটা কি ফাংশনাল ম্যানেজার? বিজনেসের মধ্যে যদি স্যার খালি বিজনেস ফোকাস থাকে তখন সে ফাংশনাল ম্যানেজার হবে, যে বিজনেসটা খালি আনতে হবে। কিন্তু অপারেশনস ম্যানেজার হলো ওভারঅল সবগুলি টিমকে সে কোঅর্ডিনেট করে এটাকে স্মুথলি আগায় নিয়ে যাবে আর কি স্যার। যদি বলা হয় যে বিজনেস আলাদা ডিপার্টমেন্ট, বিজনেস স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট একটা হতে পারে, কিংবা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, সে বিজনেস সেটাও কিন্তু আলাদা একটা ফাংশনাল ম্যানেজার হিসাবে। স্যার আপনি কি এটাই জিজ্ঞেস করছেন স্যার? আগে কে পরে কে, এরকম কোনো ইস্যু আছে কিনা? না স্যার, এখানে নাই। এখানে যদি ইয়েতে দেয় অর্গানাইজেশনে যদি আলাদা, যেমন ব্যাংকে কি হয়, ব্যাংকে এইসব ডিপার্টমেন্টাল হেড ছাড়াও ব্যাংকে কিন্তু আলাদা ডেজিগনেশন থাকে, এভিপি, এসভিপি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো ওই হিসাবে স্যার সিনিয়র জুনিয়র হতেও পারে, কোনো জুনিয়র একজন অন্য ডিপার্টমেন্টের হেড হতে পারে আর কি, ফাংশনাল ম্যানেজার হতে পারে, সেটা হতে পারে। ঠিক আছে স্যার, আমি কি আগাবো স্যার? হ্যাঁ, একটু বলতে পারি। ফাংশনাল ম্যানেজার আমরা কি এরকম বলতে পারি যে দেখা যাচ্ছে একটা ওষুধ কোম্পানি, তো তাদের মার্কেটিং একটা পলিসি আছে, সেটা প্রমোট করতে হবে যে কোনো একটা মেডিসিন। তো সেজন্য একজন ম্যানেজার আছে যে কোথায় কোথায় মার্কেটটাকে কাছে, যেটা আমরা বলি মার্কেটিং হেড, যে ফাংশন থাকে ওইভাবে অ্যাড্রেস করতে। আর যদি আরেকজন দায়িত্বে থাকে যে প্রোডাকশন, কিভাবে একটা প্রোডাকশন বানাতে হবে, নতুন একটা তৈরি করতে হবে, এই বিষয়গুলো যদি আমরা কনসিডার করি তাহলে কি এটার সাথে মিলবে? এটা একজন একটা প্রোডাক্টকে মার্কেটিং বা বিজনেস রিলেটেড কাজ করতে, আরেকজন ওই
করার জন্য বা প্রোডাকশনটাকে improve করার জন্য এরকম দুইটা পদ্ধতি করা যায়। আমি না শুনতে পাচ্ছি না, মানে কি শোনা যাচ্ছে? একটা হলো যে আপনার কথা শুনতে পাই, না, আমি হ্যাঁ কি জানি আমি একটা ভাই সাউন্ড শুনতে হচ্ছে, পাচ্ছি। কি জানি একটা সাউন্ড হচ্ছে, ওইটার কারণে শোনা যাচ্ছে না, ঠিক ঘর আছে। ঘর একটা শব্দ করতেছে। হ্যাঁ। আশফাক, আমার মনে হয় যে আজকে এই প্রজেক্ট ম্যানেজার্স কম্পিটেন্সি এই ট্যালেন্ট ট্রায়াঙ্গেলটা একটু বলেন, বাকিটা সবাই আমরা দেখতে থাকি, আবার আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো আবার একটু রিভিউ করে ক্লিয়ার করবো আবার। পিএমআই ট্যালেন্ট ট্রায়াঙ্গেলে বলা হচ্ছে যে তিনটা বিষয়। একটা হলো টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে কম্পিটেন্সিস। জেনারেলি একটা প্রজেক্ট ম্যানেজারের কম্পিটেন্সিস কথা চিন্তা করলে এই তিনটা জিনিস আসে, মানে এই তিনটা বিষয়ে দক্ষতার কথা আসে। এক হলো টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেকেন্ড হলো লিডারশিপ, থার্ড হলো স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট। সো টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট কি আসলে? দ্য নলেজ, স্কিলস অ্যান্ড বিহেভিয়ার্স রিলেটেড টু দ্য স্পেসিফিক ডোমেইনস অফ দ্য প্রজেক্ট। এটা কিন্তু বলে দিচ্ছে স্পেসিফিক ডোমেইনস অফ দ্য প্রজেক্ট। টেকনিক্যাল অনেক আমরা চিন্তা করি যে না, টেকনিক্যাল মানে সে টেকনিক্যাল একটা সব বিষয়ে তাকে ইয়ে হতে হবে, সাউন্ড হতে হবে, যেমন আইটি জানতে হবে, তার মানে সে টেকনিক্যাল। তার মানে এটা না, এটা কিন্তু সাবজেক্ট ম্যাটারের এক্সপার্টও আমরা বলতে পারি যে তার নলেজ, স্কিলস অ্যান্ড বিহেভিয়ার রিলেটেড টু দ্য স্পেসিফিক ডোমেইনস, একটা স্পেসিফিক ডোমেইনসে সে এক্সপার্ট, মাস্টার আর কি। তো টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। তারপর হাউএভার এটা আমরা টেকনিক্যাল বিষয়টা মোরালে সবাই আবার ওই টেকনিক্যাল এরিয়াস গুলি রিলেট করে অনেক সময় প্রজেক্টে, বাট এখানে স্পেসিফিকলি বলা হয়েছে যে একটা তার স্পেসিফিক ডোমেইনস অফ দ্য প্রজেক্ট সম্পর্কে তাকে স্কিল থাকতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো লিডারশিপ হলো দ্য নলেজ, স্কিলস, বিহেভিয়ার্স নিডেড টু গাইড অ্যান্ড মোটিভেট অ্যান্ড ডিরেক্ট আ টিম। আমরা লিডারশিপ সবসময় আমরা বলি, ম্যানেজারিয়াল পজিশন থেকে লিডারশিপকে বলি যে তার একটা ক্যারিসমেটিক কিংবা একটা তার ইয়ে থাকে টু মোটিভেট দ্য টিম। টিম যেন তাকে, টিমকে যে মোটিভেট করার তার যে ক্যাপাবিলিটি, ওইটাকে জেনারেলি আমরা দেখা যায় যে লিডারশিপের ক্রাইটেরিয়াতে ফেলছি। এই কারণে দেখা যাচ্ছে তার একটা ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ, দেখা যাচ্ছে তার সাথে কথা বললেই যারা আছে সবাই মোটিভেটেড হয়ে যায়। তো লিডারশিপটাকে ওই পর্যায়ে নেওয়া হয়েছে মোর অফ নলেজ, স্কিলস অ্যান্ড বিহেভিয়ার্স নিডেড টু গাইড, মোটিভেট। এই মোটিভেট শব্দটা সবসময় আসবে লিডারের সাথে, এটা একটু আমরা খেয়াল রাখবো। মোটিভেট অ্যান্ড ডিরেক্টেড টিম, এখানে কিন্তু পজিশন কিংবা অন্য কিছু কথা বলা হয় না। হ্যাঁ, তো এটা একটু মনে রাখবো। আমরা স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টটা কি, প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কিংবা প্রত্যেকটা ইসেরই কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট থাকে কিংবা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থাকে, যে মানে এটা ওভারঅল ব্রডলি ডিফাইন করা হয় যে একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক ইয়েটা কি। যে ফর এক্সাম্পল, যে গ্রামীণ ফোন যখন অনেক আগে শুরু করছিল, যখন ওই মানে তার ইনসেপশনের সময় তারা কিন্তু বলছিল যে প্রত্যেকটা কৃষকের হাতে ফোন থাকবে। আজকে কিন্তু তাই দেখা যাচ্ছে। হ্যাঁ, কৃষকের তখন একটা অ্যাড চলতো যে কৃষকরা মোবাইল নিয়ে কথা বলছে। তো এই যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভসটা মানে একদম ব্রডার লেভেলে ডিফাইন করে, সেটা কথা বলা হয়েছে দ্য অ্যাবিলিটি টু সি দ্য হাই লেভেল ওভারভিউ অফ অ্যান অর্গানাইজেশন and effectively implement decisions to that maximize the business value. So it relates with the business value clearly defined. So এই তিনটা জিনিসের কম্বিনেশনের কথা বলা হয়েছে একজন প্রজেক্ট ম্যানেজারকে, মানে তার কম্পিটেন্সিস কথা। সো এটা কি ক্লিয়ার হয়েছে? মানে আমার মনে হয় এই যে আশফাক, আমি একটু অ্যাড করতে চাই এই জায়গাটা থেকে। প্রজেক্ট ম্যানেজার্স এই যে কম্পিটেন্সিস, এইটা আসলে 5th এডিশন পর্যন্ত এভাবে আসেনি। 6th এডিশনে এসে এই কম্পিটেন্সিটাকে 3টা অংশে তারা ভাগ করলো। একটাকে বললো যে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, শুধুমাত্র প্রজেক্ট ম্যানেজমেন্টের টেকনিক্যাল পার্ট জানলেই হবে না, তাকে লিডারশিপেরও যেমন জানতে হবে এবং তাকে স্ট্র্যাটেজিক এন্ড বিজনেস ম্যানেজমেন্ট, এই 3টা করে আমরা কিন্তু এই বইয়ের কিন্তু 3rd চ্যাপ্টারটা এটার উপরে ইভলভ হলো। টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ইট ডিলস উইথ দি নলেজ, স্কিলস এন্ড বিহেভিয়ার রিলেটেড টু স্পেসিফিক ডোমেইন। প্রত্যেকটা ডোমেইনের এখানে অনেক কিছু। লিডারশিপের কথাও এরকমের আসছে যে দি নলেজ, স্কিলস এন্ড বিহেভিয়ার্স নিডেড টু গাইড, মোটিভেটেড, অর্থাৎ লিডার হিসেবে, এবং স্ট্র্যাটেজিক অ্যাবিলিটি টু। এই জায়গাটাতে আমরা এই চ্যাপ্টারটায় অর্থাৎ চ্যাপ্টার 3 মূলত এই 3টা জিনিসই, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট মিনস এন্ড ইনক্লুডস হোয়াট আর দি থিংস, এইগুলো কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ যতগুলো সম্ভব। আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনি চাচ্ছেন যে আপনি লিডারশিপের উপরে বা প্রজেক্ট ম্যানেজারের রোল অফ দি প্রজেক্ট ম্যানেজার,
এর উপরে আপনি একটা ক্লাস নেবেন বা আপনি একদিনের একটা বক্তৃতা দিবেন। আমার কাছে আমার মন্তব্য হলো যে দিস ইজ দি বেস্ট ডকুমেন্ট। এখানে 10 পৃষ্ঠার ভিতরে যা কিছু আছে এইটা দিয়ে আপনি একটা হ্যান্ড আউট আপনি বানিয়ে ফেলেন, এটার উপর একটা পাওয়ার পয়েন্ট বানিয়ে ফেলেন। এইটা পড়ে এখানে মূল যে কথাটি বলছে এই তিনটার উপরেই কিন্তু আসছে। তিনটা স্কিল অর্থাৎ টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, লিডারশিপ এন্ড স্ট্র্যাটেজিক এন্ড বিজনেস, এই প্রত্যেকটার ডিটেইল আউট করে অনেকগুলো পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের বর্ণনাগুলো এখানে আসেনি, এতটা বেশিতে দেয়নি, কারণ এই লিডারশিপের উপরে বা এই প্রজেক্ট ম্যানেজারের রোল অফ দি প্রজেক্ট ম্যানেজার এর উপরে আবার আলাদা একাধিক বই হতে পারে, বিশাল বিশাল হতে পারে। যাই হোক, এখানে আমাদের মেসেজ যেটা হলো প্রজেক্ট ম্যানেজার্স কম্পিটেন্সি। এখানে এখন আপনি যখন পিএমপি হয়ে যাবেন, পিএমপি হয়ে যাওয়ার পরে কিন্তু এর আগে একটা কথা বলেছিলাম যে আপনাকে 3 বছরে 60 পিডিইউ অর্জন করতে হবে। এই যে 60 পিডিইউ অর্জন করতে হবে, এই 60-র ভিতরে 40 পিডিইউই হলো আমার এই তিনটা স্কিল রিলেটেড। অর্থাৎ একদিকে যদি শুধুমাত্র কাজ করি তাহলে কিন্তু হবে না। কাজ করতে গেলে আমার এই যে তিনটা টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টও যেমন কাজ করতে হবে, লিডারশিপে কাজ করতে হবে, স্ট্র্যাটেজি আর বিজনেস, এই প্রত্যেকটা আবার মিনিমাম করে আছে যে 8 পয়েন্ট লাগবে, যে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টে 8 পয়েন্ট লাগবে, লিডারশিপে 8 পয়েন্ট লাগবে এবং স্ট্র্যাটেজি আর বিজনেস মিনিমাম 8। তার মানে 3 আর 24, বাট এই তিনটা স্কিলে মিলে মোট কত লাগবে? মোট লাগবে 40। তার মানে কি আমি একটা হয়তো 8 রাখলাম, আরেকটা হয়তো 20 রাখলাম, আরেকটা হয়তো 12 রাখলাম। মানে কি মেসেজটা কি আমি কি বুঝাতে পেরেছি কিনা যে in 3 years we will have to achieve 60 PDUs. PDU stands for Professional Development Unit. তাহলে প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট যেটা করব, সেই প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিটেই কিন্তু এই তিনটাকেই, অর্থাৎ আমি সারাক্ষণ বসে প্রজেক্টের যে কাজ করব, কিছু কাজ হবে টেকনিক্যাল, কিছু হবে লিডারশিপ এবং কিছু হবে স্ট্র্যাটেজি। কোনটার জন্য কত সেটা আমি বলিনি, বাট এটা বলছি যে মিনিমাম 8 করে হতে হবে, এইটা 8 থাকতে হবে, এইটা 8 থাকতে হবে, এইটা 8 থাকতে হবে। এখন এইটার ভিতরে কি কি আছে প্রত্যেকটা জিনিসই একেবারে ইন শর্ট করে এখানে আমাদের আশফাক যেটা করেছে সেটার ভিতরেও শর্ট করে যেমন দেয়া আছে, আমাদের বইটার ভিতরেও প্রত্যেকটা পয়েন্ট, এবং এখানে লিডারশিপের যে থিওরি গুলো, টুলস গুলো বা লিডারশিপের স্টাইল খুব সংক্ষেপে, অতটা ডিটেইল আউট কিন্তু এখানে করা হয়নি, সংক্ষেপ করে মোটামুটি একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারের টোটাল হয়তো 10 পৃষ্ঠার মতো আছে। তো আমরা আজকে যেটা করব, আজকে এই চ্যাপ্টারটা কিন্তু একটু দেখব। এই 3 দিন আমাদের সময় আছে। আজকে কি বার? আজকে হলো আমাদের বুধবার। তো এরপরে বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন আমাদের সময়। 3 দিনে আমরা যেটা আশা করছি সেটা হলো এই চ্যাপ্টারটা এত ডিটেইল না হলেও চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এই দুটো আপনি ডিটেইল আউট করবেন। এইটা যদি একটু বারসাইড দেওয়া সম্ভব হয় তাহলে একটু বারসাইড দিবেন, না হলে অসুবিধা নেই। আমরা নেক্সট ক্লাসটাতে উই উইল স্টার্ট ফ্রম দি চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3টায় আমরা নেক্সট ক্লাসটাতে চ্যাপ্টার 3 তে কি করব, হাফ অ্যান আওয়ার অর 45 মিনিটস উই উইল স্পেন্ড অন চ্যাপ্টার 3, দ্যাট ইজ আমার এই যে ট্যালেন্ট ট্রায়াঙ্গেল বা লিডারশিপের যে সমস্ত কোয়ালিটি গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে এরপরে আমরা ওই নলেজ এরিয়া ভিত্তিক, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ইন্টিগ্রেশন প্রজেক্ট যেটা আছে সেই জায়গাতে চলে যাব, অর্থাৎ প্রজেক্ট ইন্টিগ্রেশন। জিনিসটা কি ক্লিয়ার কি আমি করতে পেরেছি কিনা? আরেকটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই, আশফাক আপনি তাহলে এটা একটু ক্লোজ করে দেন, আমি অন্য আরেকটা জায়গাতে একটু যাব, সেই জিনিসটা একটু দেখাবো। আশফাক আপনি এটা একটু ক্লোজ করে দেন। হ্যাঁ, বন্ধ করেছি। যে আপনি এটা তো দিলেন, আমি এখন আরেক আমি টেকনিক্যাল ম্যানেজমেন্টের একটা উদাহরণ বলতে চাচ্ছিলাম, মানে সেটা হলো যে আমাদের যে ইজিপির প্রজেক্টটা চলছে স্যার, মানে এখানে কিন্তু যারা যারা আছেন স্যার আপনারা কিন্তু মানে এই ইজিপির টেকনিক্যাল বিষয়টা নিয়ে সবাই কিন্তু খুব সাউন্ড। সো আমি নট নেসেসারিলি আমার যে ডাটা সেন্টার কিভাবে সেট আপ হলো, কমপ্লিট হলো, সেটা সবার জানতে হবে, এটার কিন্তু স্পেসিফিকলি কিছু নাই, বাট টোটাল ডোমেইন নলেজটা ইজিপি নিয়ে একটা প্রজেক্ট হচ্ছে। সো ইজিপির যে টেকনিক্যাল নলেজটা, এই জিনিসটার কথাই কিন্তু একটা উদাহরণ হিসাবে এখানে আসতে পারে আর কি, টেকনিক্যাল নলেজ প্রজেক্ট ম্যানেজমেন্টে, তাই না স্যার?
জি হ্যাঁ হ্যাঁ, এটা আসতে so পারে। এটা, হ্যাঁ, এটা নিয়ে because আমরা EGP as হচ্ছে a whole it's a technical areas, এই টেকনিক্যাল এরিয়াসটা মানে আমি এই প্রজেক্টের ক্ষেত্রে এটা বললাম, এবং এটার সাথে সাথে এটা যে স্ট্র্যাটেজিক্যাল পার্টটা প্লাস লিডারশিপ ওটা তো আছেই স্যার। এই তিনটা কম্পিটেন্সিজ পিএম এর মানে ট্রায়াঙ্গেল বলছে আর কি, লিডারশিপ ট্রায়াঙ্গেল বলছে। তো ওকে, সব প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের আজকে আমি ছোট্ট আরেকটা জিনিসের সাথে একটু পরিচয় করিয়ে দেই। আপনি এইটা একটু লিখে রাখেন আপনার হাতের কাছে, যদি একটু লেখার কিছু থেকে থাকে, pmsbd.org। এই সাইটটাতে আমরা দেখালাম যে pmsbd.org, এইখানে গিয়ে আপনি ছোট্ট একটু রেজিস্ট্রেশনের মতো করবেন, অর্থাৎ আপনার নামটা দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে এইখানে একটু ফিল আপ করবেন। ফিল আপ করলে যে ঘটনাটি ঘটবে সেটা হলো রেজিস্টার্ড হয়ে গেল। রেজিস্ট্রেশন যখন হবে তখন আমরা কি করব, আমি এইখানে যাব পিএমপি তে। পিএমপি তে কেন যাব, কারণ এখানে তো আগেই তো পাইলাম। ওকে, এরপরে লগ ইনে গেলে, লগ ইনে যাওয়ার পরে ওকে, এই দেখেন চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্ন আছে, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক স্যার একটু pmsbd.org, pmsbd.org। ক্যাটে লিখে দিচ্ছি। ফ্রি একদম নাকি? হ্যাঁ হ্যাঁ একদম ফ্রি, একদম ফ্রি। pmsbd.org, এইখানে গিয়ে এরপরে পিএমপি তে যাব, গিয়ে পিএমপি এক্সাম সিমুলেটর। ঠিক আছে, পিএমপি এক্সাম সিমুলেটর, এই সিমুলেটরে গিয়ে ছোট্ট একটু রেজিস্ট্রেশন, অর্থাৎ ওখানে নামটা আর ওই মেইল অ্যাড্রেস এবং ওই যে অল্প একটু দেখালাম ওইটা দেখে তখন আপনি এই প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন। এই প্রশ্নগুলো পাইলে এখন যেটা হলো যে আমরা যেমন এইখানে বেশ কিছু, অর্থাৎ চ্যাপ্টার 1-এ যে সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করেছি সেই চ্যাপ্টার 1-এর উপরে ভিত্তি করে এখানে প্রত্যেকটা প্রশ্নের 4টা করে অপশন দেয়া আছে। আপনি এখানে অপশনটা দিলেন, দিয়ে আমার 1 নম্বর ঠিক আছে অপশন দিলাম। ওকে, ধরেন এই রকম করে আমরা একটা একটা কথার কথা একটা উত্তর দিলাম। এরকমের উত্তর দিয়ে আমরা দেখি যে কি অবস্থা হলো। এরপরে এই 2 তে আবার যাব, 3 তে আবার যাব, 4 এ আবার যাব, এইভাবে গিয়ে কিন্তু আমরা এই জায়গার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু দেখতে পারি। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা যেমন এরকম ভাবে আমি একটা উত্তর দিলাম, কিন্তু উত্তর দিয়ে হয়তো আমি বি দিয়েছি, কিন্তু এখানে কিন্তু উত্তরটা বলছে যে না, এটার উত্তর হবে সি। এইটার একটা এক্সপ্লানেশন আছে। ঠিক আছে, তাহলে তাহলে এভাবে আমরা কোনটা করব, পিএমপি, অর্থাৎ এই যে সাইটটাতে গিয়ে পিএমপি এক্সাম সিমুলেটরের কোন অংশটা, দুটা জায়গাতে আমরা চেষ্টা করব। যে একটা হলো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, আর একটা হলো প্রজেক্ট এনভায়রনমেন্ট এন্ড রোল অফ দি প্রজেক্ট ম্যানেজার। রোল অফ দি প্রজেক্ট ম্যানেজার যদি বলি, এই রোল অফ দি প্রজেক্ট ম্যানেজারের ভিতরেও আমাদের এখানে প্রায় 50টার মতো প্রশ্ন আছে, 50টা বা 40টার মতো প্রশ্ন আছে, 20টা প্রশ্ন, 20টা প্রশ্ন। এই যে ফাংশনাল ম্যাট্রিক্স, উইক ম্যাট্রিক্স ইত্যাদি ইত্যাদি এই টাইপের কিছু প্রশ্ন আছে, 1 এবং 2, এখানে 20টা প্রশ্ন মাত্র। তো 20 কোশ্চেন্স। এই প্রত্যেকটা প্রশ্ন দেখার পরে কথার কথা যেরকম দেখলাম যে একটা দিয়ে দেখলাম যে আসলে এটা হবে না, উত্তরটা কোনটা হবে এটা এখানে কিন্তু লেখা আছে। এইটা দেওয়ার উদ্দেশ্যটা হলো এই যে দুটা চ্যাপ্টারে যে আমরা যতটুকু পড়াশোনা করলাম সেটা কোন অবস্থাতে আছে একটু, এবং যে কোনো একটা ফাঁকে একটু রেস্ট নেওয়া হলো, এটার ভিতরে আমরা যাইতে পারলাম। ঠিক আছে, তাহলে এখানে আজকের যে কাজটি আমরা দিতে চাই সেটা হলো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 এই দুটা মিলে কিন্তু আমাদের পেজ হলো 50, চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2। যারা একটু ফাস্ট লার্নার তার জন্য চ্যাপ্টার 3টাও যদি একবার একটু দেখে রাখতে পারেন খুব ভালো। নেক্সট ক্লাসে আমরা half an hour we will spend on chapter 3, then we will move to chapter 4, that is the project integration management. ঠিক আছে, আমাদের হাতে যেহেতু সময় আছে
3 দিন সময় আছে, এই 3 দিনের ভিতরে যে কাজটা করব চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 ভালো করে, অর্থাৎ বইটা থেকেই আপনি একটু প্রথমে দেখে রাখেন। বইতে হলো কত 50 পেজেস। এরপরে এখানে যে ইয়েগুলো দেয়া আছে আমাদের, হ্যান্ডআউট যেগুলো দেয়া আছে সেইটাও একটু যদি দেখতে পারি। আর এরপরে এই যে একটা ইয়ে বের করলাম, সেটা করতে পিএমএস বিডি, এটা কি আপনারা লিখছেন? কিবরিয়া কি এটা লিখছো তুমি? এটা pmsbd.org, তাই না? ইট ইজ নট এ ম্যান্ডেটরি ফর অল। যারা একটু মনে করবেন যে এটার ভিতরে একটু ঢুকতে চান, এটা একটু দেখবেন, সহজ হবে জিনিসটা। এই দুটো চ্যাপ্টারের উপরই যে প্রশ্নগুলো আছে, পড়াশোনা করতে গিয়ে ওখান থেকেই কিছু কিছু প্রশ্ন নিয়ে আসা হচ্ছে। খুব খুব সহজ প্রশ্ন, এর ভিতরে জটিল কিছু নাই। প্রশ্ন দেখলে একেবারে একটা প্রিলিমিনারি আইডিয়া হবে। তো নেক্সট ক্লাস স্যার একটা স্টার্ট। খবর আছে স্যার, কি বলেন? অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারাই দিলাম। তাই নাকি? আজকে সেকেন্ড ম্যাচেও? হ্যাঁ স্যার, বিশাল খবর, বিশাল খবর। আমি একের সাথে দুইটাই দেখতেছি, ওইটাও চুপ করে দেখতেছি, এটা ঠিক আছে, কিন্তু স্যারের আজকে প্রশ্ন কম ছিল স্যার। স্যার আসলে যেদিন আমাদের ক্লাস থাকে ওই দিন যদি খেলা পড়ে তাহলে ওই দিনই অস্ট্রেলিয়া হারে স্যার। এখন বিষয়টা হচ্ছে আগামী ম্যাচটা কবে স্যার? না তাহলে ওইভাবে আমাদেরকে দিতে হবে নাকি ক্লাসটা? আমাদের ক্লাস স্যার এইভাবে স্যার আমাদের ক্লাসটা অ্যারেঞ্জ করেন স্যার, প্রতিটা ম্যাচেই হারবে। ক্লাস থাকলেই তো আমরা জিতি, সুতরাং সেটাই ফলো করা উচিত। আর একটা প্রশ্ন করা যাবে নাকি? অবশ্যই স্যার প্রশ্ন হলো যে স্যার 6th এডিশন কি আপাতত পড়বো নাকি? আপাতত 6th এডিশনই পড়তে হবে। আমার আর কাছে মনে হচ্ছে অ্যাজাইল অ্যাজাইল গাইডটা পড়তে হবে স্যার, গাইডলাইনটা গাইড এর সাথেই আছে। কোথায় আমরা- আছে স্যার অ্যাজাইলটা? ওই যে পরের প্রশ্ন 300 পেজের মনে হয় একটা এজেল গাইডলাইন আছে স্যার। ওইটা আমরা তো ওটা তো লাগবে। ওইটার সাথে আছে স্যার, পিএম বুকের পরে। যে যত বেশি পড়তে পারবে তার জন্য পড়া তত বেশি থাকবে। এই যে বইটা, এই যে গাইড, এই গাইডের ভিতরেই পিএম অ্যাজাইলটা আছে। ঠিক আছে, এই গাইডের ভিতরেই অ্যাজাইল আছে একদম লাস্ট, অর্থাৎ এই গাইডের ভিতরেই অ্যাজাইলটা রয়ে গেছে। অ্যাজাইলটা এখনো লাগবে না, যখন লাগবে তখন বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্যার আকনুরকে এজাইলটা দিয়ে দেন, কারণ তার 6 এডিশন শেষ হয়ে গেছে। না স্যার, না না, আমি তো স্যার কয়েকবার অ্যাটেম্প নিয়েছি পড়ার জন্য, কিন্তু একবারও পড়তে না পারি না, নাই। এই অ্যাজাইল দেখেন, আর ওই যে আরেকটা জিনিস বলতে যাচ্ছিলাম, কালকে যে মোস্তা স্যার ভিডিওর লিংকটা দিয়েছেন না সেদিন, ওইটা পারলে সবাই একটু দেখলে পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে 7 আর 6 নিয়ে কি কনফিউশন। ভিডিও লিংক ওই যে এর মধ্যে দেওয়া হয়েছে না, পিআইএমএস এর কি বলে? হ্যাঁ ক্লাসরুমে না? অর্থ আচ্ছা, ঠিক আছে। একদম ক্লিয়ারলি কিন্তু বলছে কনফিউশনটা কোথায়। তো বেস্ট হলো ডিসেম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে দেয়। এই ডিসেম্বরের মধ্যে কোনো কনফিউশন ছাড়া এই ডিসেম্বরে দিয়ে দিলে আমার মনে হয় সবার জন্য ভালো হবে। টাকা কোথায় পাওয়া যাবে? ক্লাসও তো নাই। টাকা পাওয়া যাবে না। পরীক্ষা দেওয়ার টাকা? ঠিক আছে, এই ভিডিওটা একটু দেখবেন। না, আজিজ তাহের স্যার নাকি টাকা ম্যানেজ করবে সবার জন্য। না না, আমি বলি যে স্যারেরা যদি আমাদেরকে ফুল প্রস্তুতি নিয়ে দিতে পারে, আমরা যদি কনফিডেন্ট হই, টাকা দিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। একেবারে টাকার কোনো চিন্তা নাই, আপনি এইটা একটু দেখবেন। তাহলে এই সময়ের ভিতরে যে কথা, আপনার কোন এডিশন লাগবে, 7th এডিশন এখন লাগবে না, যখন লাগবে, যতটুকু লাগবে ততটুকু আমরা বলবো। ওখানে ক্লিয়ারলি প্রথমে যেটা বলছে আমাদের সেই আইন আর বিধির মতো, হোয়াট এন্ড হাউ। হোয়াট এর কথা 7 এ বলছে, এন্ড হাউ এর কথা রেফার করতে বলছে যত আগের বই আছে সব। এটা আসলে আমাদের 6 পুরাটাই পড়তে হবে, মানে ইয়েটা নলেজটা নিতে গেলে। 6th এডিশন হলো সাবধানে 4th 5th 6th মিলে হলো 6th এডিশন, বাট 7th এডিশন ইজ ডিফারেন্ট। 7th এডিশন খালি হোয়াট এর কথা বলছে ব্রডার অ্যাসপেক্টে। হাউটা নিতে হলে আসলে যা যা যেখানে যে নলেজ এরিয়া আছে সবই নিতে হবে, এটা বলছে। ঠিক আছে, তাহলে এই সপ্তাহের কাজটা আমরা ক্লিয়ার করলাম। এই যে 3 দিন ছুটি আছে, 3 দিনের ভিতরে এই বইটার 2টা চ্যাপ্টার ম্যান্ডেটরি, অর্থাৎ ফার্স্ট 50 পেজেস ম্যান্ডেটরি, আর অপশনাল যদি আরেকটু করতে পারেন 68 পেজ পর্যন্ত যদি করতে পারেন, উই উইল ওয়েলকাম। যদি না হয় অসুবিধা নেই, নেক্সট ক্লাসটা আমরা আবার 3rd চ্যাপ্টার থেকে, অর্থাৎ দি রোল অফ দি প্রজেক্ট ম্যানেজার থেকে শুরু করে উই উইল ক্যারি ফরওয়ার্ড। আমরা চ্যাপ্টার 4 এ একেবারে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে চলে যাব, নেক্সট চ্যাপ্টার। আর আমার মনে হয় ক্লাসের সাথে থাকলে সুবিধা হবে কি, বইটা পড়া হয়ে যাবে। মানে পুরা লাইন বাই লাইন না পড়লো, জাস্ট একটু চোখ বুলাই গেল, এই 3টা চ্যাপ্টার পড়ে ফেললেই
ভালো হবে, মানে দেখা যায় ক্লাসের সাথে থাকলে খুব ভালো। তাহলে এই সপ্তাহের ভিতরে আপনারা একটু দেখেন কতটুকু সময় দিতে পারেন, একটু করে ফেলতে পারলে আমার মনে হয় সুবিধা হবে। তো তাহলে আমরা আজকে বোধহয় এখানেই শেষ করতে চাই। আর এর ভিতরে যখন যে যেটা মনে করবেন, হাফিজ কথা ক্লিয়ার তো? যখনই মনে করবেন উইদাউট হেজিটেশন ইউ ক্যান কল মি। আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে পড়তে লাগলে, পড়তে চাইলে বা যেখানে আপনি আলাপ মানে প্রয়োজন মনে করেন কথা বলুন। আর এই একটা সাইট দিলাম, এই সাইটে কিন্তু বেশ কিছু প্রশ্ন, এখানে আপনি লগ ইন করে এরপরে ঢুকবেন, ওই প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবেন। সেই প্রশ্নগুলো পাইলে ওইখান থেকে একটু একটু প্র্যাকটিস করা শুরু করবেন। ঠিক আছে, তাহলে সো উইথ দিস উই লাইক টু কনক্লুড